আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আমার নাম হেলাল খান। আমি ঢাকায় থাকি। এমন কোনো দিন নেই যেদিন আপনার ঘটনা শোনা হয় না। খুব ইচ্ছে ছিল একটা ঘটনা লিখে পাঠাবো, তাই তোড়জোড় করে একটা ঘটনার সন্ধান বের করেই ফেললাম। আমার জীবনের সে বিভীষিকাময় দিনগুলোর কথা মনে পড়লে আজও আমার শরীরের লোম খাড়া হয়ে যায়, মেরুদণ্ড বেয়ে নেমে যায় এক হিমশীতল স্রোত। আমি মিজান। আজ আপনাদের যে অভিজ্ঞতার কথা শোনাবো তা কোনো কল্পনা নয়, বরং আমার জীবনের এক চরম ও কঠিন সত্য ঘটনা। এই ঘটনা আমাকে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি করেছে যা আমি আমার চরম শত্রুর জন্য কামনা করি না। আমরা তখন যে বাসাটিতে থাকতাম সেটি ছিল 5 তলা। আমরা থাকতাম 4 তলায়। আমাদের এই বিল্ডিংটার অবস্থান ছিল বেশ অদ্ভুত এবং গা ছমছমে। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে, যেখানে দালান কোঠা শেষ হয়ে গাছপালার আধিপত্য শুরু হয়েছে, ঠিক সেখানেই ছিল আমাদের বাসা। বিল্ডিংয়ের ঠিক সামনেই কালো পিচ ঢালা রাস্তা। রাস্তা পার হলেই একটি বিশাল মসজিদ, আর মসজিদের সীমানা শেষ হতেই শুরু হয়েছে এক পুরনো বিশাল কবরস্থান। এই কবরস্থানটি সাধারণ কোনো কবরস্থান ছিল না। বহু পুরনো বড় বড় গাছপালা আর ঝোপঝাড়ে ঘেরা এই জায়গাটি দিনের বেলাতেও কেমন যেন অন্ধকার হয়ে থাকত। বিশেষ করে স্থানীয় মানুষদের মৃত্যুর পর ওখানে দাফন করা হতো। ছোটবেলা থেকেই শুনে আসছি ওই কবরস্থানে নাকি নানা রকম খারাপ জিনিসের উপদ্রব আছে। এলাকার মুরব্বীরা বলতেন গভীর রাতে ওখান থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসে, কখনো কান্নার শব্দ, আবার কখনো বাচ্চার হাসির শব্দ। তবে আমি এসব খুব একটা গায়ে মাখতাম না। আধুনিক যুগের ছেলে হিসেবে এসব কুসংস্কার বা গাল গল্প বলে উড়িয়ে দেওয়াই ছিল আমার স্বভাব। কিন্তু আমার সেই ভুল ভাঙতে খুব বেশি সময় লাগেনি। প্রকৃতি যে মাঝে মাঝে তার রহস্যময় অন্ধকার দিকটা আমাদের সামনে তুলে ধরে তা আমি সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। সেদিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যা। সপ্তাহের শেষ দিন হওয়ায় মনটা বেশ ফুরফুরে ছিল। মাগরিবের নামাজের পর আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে ছাদে উঠেছিলাম আড্ডা দিতে। আমাদের ছাদটা ছিল বেশ বড়, চারপাশ খোলা। ছাদের পরিবেশটা ছিল বেশ মনোরম, ফুরফুরে বাতাস বইছিল। আকাশ পরিষ্কার ছিল, তারাদের মিটিমিটি আলোয় ছাদটা আবছা আলোকিত হয়েছিল। আমরা সবাই মিলে গোল হয়ে বসে লুডো খেলছিলাম। খেলার উত্তেজনে বন্ধুরা বেশ জোরে জোরে কথা বলছিল, হাসাহাসি করছিল। কার চাল কেমন হলো, কে কাকে ল্যাং মারলো, এসব নিয়ে তুমুল হই হল্লোড় চলছিল। ঠিক সেই মুহূর্তে আমার মোবাইলে একটা কল আসে। বন্ধুদের হট্টগোল, কথা বলা যাচ্ছিল না, অপর প্রান্তের কথা কিছু বোঝা যাচ্ছিল না। তাই আমি লুডোর বোর্ড ছেড়ে উঠে পড়ি। আমি হাঁটতে হাঁটতে ছাদের একেবারে কিনারে চলে যাই, যে অংশটা ঠিক কবরস্থানের দিকে মুখ করা। ছাদের এই কোণটা একটু নির্জন। এখান থেকে নিচের রাস্তা, মসজিদ আর তার পেছনের কবরস্থানটা খুব স্পষ্টভাবে দেখা যায়। ফোনে কথা বলতে বলতে আমি হানমনেই নিচের কবরস্থানটার দিকে তাকালাম। সন্ধ্যার আবছা অন্ধকারে জায়গাটা কেমন যেন রহস্যময় লাগছিল। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো কবরস্থানের গেট পর্যন্ত পৌঁছালেও ভেতরের অংশটা ছিল ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। বড় বড় গাছগুলোর ডালপালা বাতাসের তোড়ে নড়ছিল। দেখে মনে হচ্ছিল যেন কোনো বিশাল দৈত্য হাত পা নাড়ছে। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা নির্দিষ্ট জায়গায়, কবরস্থানের ঠিক মাঝখানের একটা ফাঁকা জায়গায়, যেখানে গাছপালা একটু কম। সেখানে আমি কিছু একটা নড়তে দেখলাম। আমি ফোনের ওপাশের মানুষটার কথায় আর মনোযোগ দিতে পারলাম না। আমার চোখ তখন স্থির হয়ে আছে ওই অন্ধকারে। আমি একটু ভালো করে তাকানোর চেষ্টা করলাম। আমার দৃষ্টি যখন স্বচ্ছ হলো, আমি স্পষ্ট দেখলাম কবরস্থানের মাঝখানে কেউ একজন মাটি খুঁড়ছে। দৃশ্যটা দেখে আমি প্রথমে অবাক হলাম। সাধারণত এত রাতে কবর খোঁড়া হয় না, যদি না খুব জরুরি কোনো দাফন থাকে। ভাবলাম হয়তো কেউ মারা গেছে, তাই হয়তো এশার নামাজের পর দাফন হবে বলে কবর খোঁড়া হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আশপাশে আর কেউ নেই। সাধারণত কবর খুঁড়লে 2-3 জন মানুষ থাকে, সাথে বাতি থাকে, কোদাল বেলচা এগিয়ে দেওয়ার লোক থাকে। কিন্তু সেখানে কেবল একজন মানুষ। কোনো হ্যাজাক বা টর্চ লাইটও নেই, কেবল চাঁদের ম্লান আলোয় তার অবয়বটা দেখা যাচ্ছে। আমি ফোনের ওপাশে থাকা মানুষটার কথা কানে নিচ্ছিলাম না। আমার সমস্ত মনোযোগ তখন ওই কবরটার দিকে। আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। এত রাতে একা একা অন্ধকারে কে কবর খুঁড়ছে? আমি ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম লোকটাকে। কিন্তু লোকটার পরনে ছিল ধবধবে সাদা একটা জামা বা কাফনের কাপড়ের মতো কিছু একটা। সেই সাদা কাপড়টা অন্ধকারের মধ্যেও অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। এত উপর থেকে আর সন্ধ্যার অন্ধকারে তার চেহারাটা কিছুতেই বোঝা যাচ্ছিল না, কিন্তু তার নড়াচড়া ছিল খুব যান্ত্রিক। সে একটানা মাটি খুঁড়ে যাচ্ছিল।
কোনো ক্লান্তি নেই, কোনো বিরাম নেই। আমি এক দৃষ্টে তাকিয়ে আছি, সময়ের হিসাব আমি ভুলে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম কবর করা শেষ হলো, কিন্তু এরপর যা ঘটলো তার জন্য আমি বা পৃথিবীর কোনো মানুষই প্রস্তুত থাকতে পারে না। সেই লোকটা কোদাল বা বেলচা পাশে রাখলো না বা গর্ত থেকে উঠে এলো না, বরং সে নিজেই সেই সদ্য খোঁড়া কবরের গহীনে ধীরে ধীরে শুয়ে পড়ল। প্রথমে পা, তারপর কোমর এবং শেষে মাথাটা মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। মনে হলো সে যেন নিজের জন্যই কবরটা খুঁড়ছিল এবং কাজ শেষে নিজের বিশ্রামস্থলে ফিরে গেল। এই দৃশ্যটা দেখার পর আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল, হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। একজন জীবিত মানুষ কবর খুঁড়ে নিজেই সেখানে শুয়ে পড়বে কেন? এটা কি কোনো মানুষের কাজ হতে পারে, নাকি আমার চোখের ভুল? কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম। আমি আর এক মুহূর্ত দেরি না করে ফোনটা কেটে দিলাম। হাত কাঁপছিল বলে ফোনটা পকেটে ঢোকাতেও পারছিলাম না। আমি বন্ধুদের দিকে দৌড় দিলাম। আমার ফ্যাকাশে মুখ আর অস্থিরতা দেখে ওরা ভয় পেয়ে গেল। লুডো খেলা থামিয়ে ওরা আমার দিকে তাকালো। আমি তোতলাতে তোতলাতে বললাম, তোরা জলদি আয়, ওই দিকে তাকা, কবরস্থানে কি যেন হচ্ছে। আমার গলার স্বর শুনে ওরা বুঝলো কিছু একটা গন্ডগোল হয়েছে। সবাই হুড়মুড় করে ছাদের রেলিং এর কাছে ছুটে এলো। আমরা সবাই মিলে নিচের দিকে তাকালাম। আমি আঙুল দিয়ে সেই নির্দিষ্ট জায়গাটা দেখালাম, কিন্তু বিশ্বাস করুন, সেখানে তখন কিচ্ছু ছিল না। না কোনো সাদা জামা পরা লোক, না কোনো সদ্য খোঁড়া কবর। পুরো কবরস্থানটা ছিল নিস্তব্ধ, যেন যুগ যুগ ধরে সেখানে কারো পা পড়েনি। ঘাসের ওপর মাটি খোঁড়ার কোনো চিহ্ন নেই। বন্ধুরা আমার দিকে বিরক্ত হয়ে তাকালো। ওরা ভাবলো আমি হয়তো ওদের ভয় দেখানোর জন্য বা খেলার মাঝখানে মজা করার জন্য সব আবল তাবল বকছি। রাফি নামে আমার এক বন্ধু ধমক দিয়ে বলল, ধুর বেটা, তুই কি পাগল হলি? ওখানে তো কিছুই নেই, শুধু শুধু আমাদের খেলাটা নষ্ট করলি। অন্যরাও সায় দিল, বলল, হয়তো তুই গাছের ছায়া দেখে ভয় পেয়েছিস, চল নিচে চল, তোর মাথা ঠিক নেই। আমি ওদের বোঝাতে চাইলাম, আল্লাহর কসম খেয়ে বললাম যে আমি নিজের চোখে দেখেছি, আমি মিথ্যা বলছি না। ওই সাদা কাপড়, ওই মাটি খোঁড়ার ভঙ্গি সব আমি দেখেছি। কিন্তু কেউ আমার কথায় কান দিল না, উল্টো হাসাহাসি শুরু করলো। যে মানুষটার সাথে ফোনে কথা বলছিলাম তাকেও পরে আমি সবটা খুলে বললাম, কিন্তু সে আমার কথা বিশ্বাস করলো না। সবাই ভাবলো এটা আমার মনের ভুল বা হ্যালোসিনেশন। বন্ধুরা হাসাহাসি করে আবার খেলায় মেতে উঠলো, কিন্তু আমি আর স্বাভাবিক হতে পারলাম না। আমি রেলিং ধরে ঠায় দাঁড়িয়ে রইলাম, তাকিয়ে রইলাম সেই অন্ধকার কবরস্থানের দিকে। আমার মনের ভেতর একটা কুডাক ছিল। আমি জানতাম আমি যা দেখেছি তা ভুল ছিল না। ওই সাদা পোশাকের অবয়ব আর কবরে শুয়ে পড়ার দৃশ্যটা আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল। বাতাসের শব্দে মনে হচ্ছিল কেউ ফিসফিস করছে। সেদিন আড্ডা শেষে সবাই যার যার মতো বাড়ি চলে গেল, কিন্তু আমি এক অজানা আতঙ্ক নিয়ে ঘরে ফিরলাম। আমার মনে হচ্ছিল আমি এমন কিছু দেখে ফেলেছি যা আমার দেখার কথা ছিল না, আর এই দেখার মাসুল আমাকে দিতে হবে। সেটি দিয়ে নামার সময় মনে হচ্ছিল আমার পেছনে পেছনে কেউ নামছে, কিন্তু ফিরে তাকালে কাউকে দেখা যাচ্ছিল না। সেই রাতটা ছিল আমার বিভীষিকাময় অভিজ্ঞতার কেবল শুরু। সেই সন্ধ্যার ঘটনার পর থেকে আমার মনের ভেতর একটা খচখচানি লেগেই ছিল। বন্ধুদের কাছে অপমানিত হওয়ার লজ্জা আর চোখের সামনে দেখা সেই অবিশ্বাস্য দৃশ্যের ভয়, সব মিলিয়ে আমি মানসিকভাবে খুব অস্থির ছিলাম। আমি নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে হয়তো আমি ভুল দেখেছি, হয়তো আলো আঁধারের খেলা ছিল ওটা। কিন্তু মনের গহীনে একটা কণ্ঠস্বর বারবার বলছিল, না মিজান, তুমি যা দেখেছো তা সত্য, ওটা কোনো মানুষ ছিল না। সেদিনের আড্ডা শেষে যখন ঘরে ফিরলাম তখন রাত বেশ গভীর। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। বাবা মা তাদের রুমে, ছোট বোনটাও ঘুমে কাঁদা। আমি আমার ঘরে একা। আমার ঘরটা ছিল বাসার একদম শেষ প্রান্তে, 4 তলায়। আমার ঘরটা ছিল এমন অবস্থানে যার জানালা খুললে দূরে সেই কবরস্থানটা চোখে পড়ে। সাধারণত আমি জানালা খোলা রেখেই ঘুমাই, কারণ রাতের বেলা ওই দিক থেকে ঠান্ডা বাতাস আসে। তবে সেদিন ভয়ে আমি জানালাটা ভালো করে আটকে পর্দা টেনে দিয়েছিলাম। জানালার কাজগুলো স্বচ্ছ ছিল, তাই পর্দা না টানলে বাইরের সব দেখা যায়। আমি ডাবল করে পর্দা টেনে দিলাম যাতে বাইরের বিন্দুমাত্র আলো ভেতরে আসতে না পারে। খাটের উপর শুয়ে মোবাইল টিপছিলাম, চেষ্টা করছিলাম মনটা অন্যদিকে ঘোরাতে। ফেসবুক স্ক্রল করছিলাম, ইউটিউবে ভিডিও দেখছিলাম, কিন্তু কোনো কিছুতেই মনোযোগ বসাতে পারছিলাম না। মনের কোণে বারবার সেই সাদা পোশাক পরা লোকটার ছবি ভেসে উঠছিল। বারবার মনে হচ্ছিল সেই লোকটা কবরের ভেতর শুয়ে এখন কি করছে। সে কি উঠে চলে গেছে, নাকি এখনো ওভাবেই শুয়ে আছে? ঘড়িতে তখন রাত 10টা পেরিয়ে 11টার কাছাকাছি। শহরের কোলাহল কমে এসেছে, চারদিকে একদম নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু দূরের কোনো কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ
হঠাৎ আমার রুমের জানালার কাছে একটা শব্দ হলো, ঠক ঠক। শব্দটা খুব জোরে নয়, আবার খুব আস্তেও নয়, যেন কেউ তর্জনী আঙুল দিয়ে জানালায় টোকা দিল। খুব শান্ত কিন্তু স্পষ্ট। প্রথমে আমি ভাবলাম হয়তো বাতাসের ঝাপটায় জানালার কপাট নড়েছে বা কোনো পোকামাকড় উড়ে এসে কাছে ধাক্কা খেয়েছে। আমি শব্দটাকে উপেক্ষা করার চেষ্টা করলাম, পাশ ফিরে শুনলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই একই শব্দ, ঠক ঠক ঠক। এবার আমি রীতিমতো ভয়ে জমে গেলাম। আমাদের বাসা 4 তলায়, জানালার বাইরে কোনো বারান্দা নেই, কার্নিশও নেই যে সেখানে কেউ দাঁড়িয়ে টোকা দেবে। নিচ থেকে এত উঁচুতে ঢিল মারলে অন্যরকম আওয়াজ হতো, পাথরের ঠক ঠক আওয়াজ হতো, কিন্তু এটা স্পষ্ট আঙ্গুলের টোকা, যেমনটা মানুষ দরজায় টোকা দেয়। হাড়ের সাথে কাচের সংঘর্ষের শব্দ। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। স্পন্দন, হৃদস্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। বিছানা থেকে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু কৌতূহল আর ভয় আমাকে স্থির থাকতে দিল না। আমার মনে হলো আমি যদি এখন না দেখি তবে সারা রাত আমি শান্তিতে ঘুমাতে পারবো না। আমি খুব সাবধানে দুরু দুরু বুকে বিছানার থেকে নামলাম। ফ্লোরে পা রাখতেই মেঝের ঠান্ডা স্পর্শে শরীরটা কেঁপে উঠল। আমি ধীর পায়ে জানালার দিকে এগিয়ে গেলাম। আমার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে বুকের ধরফরানি বাড়ছিল। জানালার কাছে গিয়ে আমি থমকে দাঁড়ালাম। পর্দাটা কি সরাবো যদি ওপাশে ভয়ঙ্কর কিছু থাকে? কিন্তু মনের কৌতূহল দমানো গেল না। আমি পর্দাটা সামান্য সরিয়ে চোখের কোণ দিয়ে কাচের ভেতর দিয়ে বাইরে তাকালাম। আর তাকানোর সাথে সাথেই আমার রক্ত যেন হেম হয়ে গেল। আমার পা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। আমি দেখলাম সপ্তাহখানেক আগে কবরস্থানের ঠিক যে জায়গাটাতে আমি সেই সাদা জামা পরা লোকটাকে কবর করতে এবং শুয়ে পড়তে দেখেছিলাম, ঠিক সেই জায়গাতেই একটা অবয়ব দাঁড়িয়ে আছে। রাতের অন্ধকারেও তাকে চিনতে আমার বিন্দুমাত্র কষ্ট হলো না। সে একই সাদা জামা, সে একই গঠন। লোকটা একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল, যেন কোনো পাথরের মূর্তি। তার শরীরটা লম্বা একটু বেশি মনে হলো। হাতগুলো অস্বাভাবিকভাবে লম্বা, যেন হাঁটুর নিচ পর্যন্ত ঝুলে আছে। তার চেহারাটা অন্ধকারের কারণে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। মুখটা যেন একদলা অন্ধকার, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি দেখে আমার মনে হলো সে সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে। আমাদের বাসা থেকে কবরস্থানের দূরত্ব কম নয়, কিন্তু এত দূর থেকেও আমি অনুভব করতে পারছিলাম তার দৃষ্টির তীব্রতা, যেন সে জানে আমি জানালার পাশে দাঁড়িয়ে তাকে দেখছি। তার সেই অদৃশ্য চোখ যেন আমার আত্মার ভেতর পর্যন্ত ভেদ করে দেখছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সে মাটিতে দাঁড়িয়েছিল না। ভালো করে লক্ষ্য করতে আমি বুঝলাম তার পা মাটির কয়েক ইঞ্চি উপরে ভাসছে। এটা দেখা মাত্রই আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। আমার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। আমি দ্রুত পর্দাটা টেনে দিলাম। আমার হাত কাঁপছিল, পর্দা ঠিক মতো লাগাতে পারছিলাম না। কোনো মতে পর্দা টেনে দিয়ে জানালার ছিটকিনিটা আরো একবার চেক করলাম। মনে হলো কাচের জানালাটা খুবই ঠুনকো, ওটা ভেঙে সেই খারাপ জিনিসটা যে কোনো মুহূর্তে আমার ঘরে ঢুকে পড়তে পারে। ভয়ে আমি লাইট জ্বালিয়ে রাখলাম। সাধারণত আমি আলো জ্বালিয়ে ঘুমাতে পারি না, কিন্তু সেদিন অন্ধকারের কথা ভাবতেই গা গুলিয়ে আসছিল। বিছানায় এসে কম্বল দিয়ে আপাদমস্তক ঢেকে ফেললাম, কিন্তু তাতেও আমার স্বস্তি মিলছিল না। মনে হচ্ছিল ওই জানালাটা ভেদ করে সে অশুভ শক্তিটা আমার ঘরের দিকেই তাকিয়ে আছে। তার সেই স্থির দৃষ্টি আমি কম্বলের নিচ থেকে অনুভব করতে পারছিলাম। সেদিন রাতে আমার আর ঘুম হলো না। আমি সারা রাত বিছানায় এপাশ ওপাশ করলাম। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল জানালার ওপাশে আবার সেই টোকা পড়বে। মাঝে মাঝে বাতাসের শব্দে মনে হচ্ছিল জানালাটা বুঝি খুলে যাচ্ছে। আমি আল্লাহকে ডাকতে লাগলাম, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়তে চেষ্টা করলাম, কিন্তু ভয়ের চোটে সব যেন গলিয়ে যাচ্ছিল। জিহ্বা আড়ষ্ট হয়ে আসছিল। 4 তলায় জানালার কাছে টোকা দেয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে ওটা কি ছিল? ওটা কি কবরস্থানের সেই ছায়ামূর্তি যে আমাকে ছাদ থেকে দেখেছে? সে কি আমাকে তার সীমানায় উকি দেওয়ার জন্য শাস্তি দিতে এসেছে? এসব প্রশ্ন আমার মাথা খারাপ করে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি এমন এক বিপদের মুখে পড়েছি যা কাউকে বোঝালে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি একা একা আর নিতে পারছি না। সেই রাতটা ছিল আমার জীবনের অন্যতম দীর্ঘ এবং ভয়ঙ্কর রাত। প্রতিটি সেকেন্ড যেন ঘন্টার সমান মনে হচ্ছিল। সেদিন রাতের সে ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমি আর চোখের পাতা এক করতে পারিনি। ভয়ে আতঙ্কে আমি বিছানায় কুঁকড়েছিলাম। কখন যে ভোরের আলো ফুটতে শুরু করেছে আমি টের পাইনি। রাতের বিভীষিকা আর নির্ঘুম ক্লান্তিতে আমার শরীরটা অবশ হয়েছিল। হঠাৎ আমার তন্দ্রাভাব ভেঙে গেল।
শরীরটা খুব গরম লাগছিল, ঘেমে একাকার হয়ে গিয়েছিলাম। অথচ বাইরে তখন ভোরের মনোরম আবহাওয়া থাকার কথা। ফ্যানটা ফুল স্পিডে ঘুরছিল, তবু আমার মনে হচ্ছিল ঘরে বাতাস নেই। কেমন একটা ভ্যাপসা গুমট ভাব, দম বন্ধ লাগছিল, মনে হচ্ছিল অক্সিজেনের খুব অভাব। ভাবলাম জানালাটা একটু খুলে দেই, ভোরের সতেজ বাতাস আসলে হয়তো ভালো লাগবে। কিন্তু বিছানা থেকে নামার আগেই গত রাতের কথা মনে পড়ে গেল। সেই জানালার কাছে টোকা সেই সাদা মূর্তি। ভয়ে আবার পিছু হটলাম, কিন্তু ঘরটা এত ভ্যাপসা হয়েছিল যে বেশিক্ষণ জানালা বন্ধ রাখা সম্ভব হচ্ছিল না। মনে হচ্ছিল আমি শ্বাসকষ্টে মারা যাব। আমি নিজেকে সাহস দিলাম, মনে মনে আল্লাহর নাম নিলাম। এখন তো ভোর হয়ে আসছে, ভোরের আলো ফুটছে। ভোরের আলো নিশ্চয়ই কোনো খারাপ জিনিস বা অন্ধকার জগতের শক্তি বেশিক্ষণ টিকতে পারে না। এই ভেবে আমি ধীর পায়ে জানালার দিকে এগিয়ে গেলাম। আমার পা তখনও কাঁপছিল। কম্পিত হাতে জানালার ছিটকিনিটা ধরলাম। ছিটকিনি খোলার শব্দটা নিস্তব্ধ ঘরে খুব জোরে শোনালো। জানালার কপাট দুটো দুপাশে সরিয়ে নিতেই ভোরের ঠান্ডা বাতাস আমার চোখে মুখে লাগলো। আমি গভীর একটা শ্বাস নিলাম। বাতাসটা সত্যিই খুব আরামদায়ক ছিল। আমার চোখ আপনা আপনি চলে গেল সেই কবরস্থানের দিকে। আবছা আলোয় কবরস্থানটা দেখা যাচ্ছিল। কুয়াশায় ঢাকা গাছপালা, শিশির ভেজা ঘাস, একদম শান্ত নিস্তব্ধ। কোথাও কেউ নেই, গাছের পাতাগুলো নড়ছে না। ওই নির্দিষ্ট জায়গাটা যেখানে আমি সেই ছায়া মূর্তিটাকে দেখেছিলাম এখন একদম ফাঁকা। সেখানে শুধু কিছু ঝোপঝাড় আর পুরনো কবরের ধ্বংসাবশেষ। আমি কিছুটা স্বস্তি পেলাম। মনে হলো রাতের বিভীষিকা কেটে গেছে। আমি যখন জানালা থেকে সরে আসবো ভাবছি, ঠিক তখনই আমার দৃষ্টি গেল মসজিদের দিকে। দেখলাম মসজিদের ভেতরে হুজুর আর কিছু ছাত্ররা নড়াচড়া করছে। সম্ভবত ফজরের আজান দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। মসজিদের মিনার থেকে মৃদু আলোর আভা দেখা যাচ্ছে। মানুষের অস্তিত্ব দেখে আমার সাহস একটু বাড়লো। আমি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে ভোরের আকাশ দেখছিলাম। আকাশের রং তখন কালচে নীল থেকে হালকা হতে শুরু করেছে। কিন্তু ঠিক তখনই এক মুহূর্তের মধ্যে পরিবেশটা কেমন যেন ভারী হয়ে গেল। বাতাসের প্রবাহ হঠাৎ বন্ধ হয়ে গেল। বাইরের পাখির ডাক, পাতার শব্দ সব যেন একসাথে স্তব্ধ হয়ে গেল। হঠাৎ আমার মনে হলো আমার ঘরের ভেতর ঠিক আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এই অনুভূতিটা এত তীব্র ছিল যে আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, কিন্তু আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম আমার ঘাড়ের কাছে কারো অস্তিত্ব। মনে হচ্ছিল কারো ভারী নিঃশ্বাস আমার পিঠে পড়ছে। সেই নিঃশ্বাসটা মানুষের মতো উষ্ণ নয়, বরং বরফের মতো ঠান্ডা। আমার মস্তিষ্ক আমাকে চিৎকার করে বলছিল পেছনে তাকাতে, কিন্তু ভয়ে আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। আমি নড়তে পারছিলাম না। আমার পা যেন মেঝের সাথে গেঁথে গেছে। মনে হচ্ছিল আমার পেছনে যে দাঁড়িয়ে আছে সে কোনো মানুষ নয়, কোনো এক অশুভ শক্তি বা খারাপ জিনিস যা আমাকে স্পর্শ করার জন্য একদম কাছে চলে এসেছে। তার উপস্থিতিটা ছিল অত্যন্ত হিংস্র এবং দমনকারী। আমি মনে মনে চিৎকার করতে চাইছিলাম, মা, বাবা বলে ডাকতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমার ভোকাল কর্ড যেন কেউ চেপে ধরেছে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সেই কয়েকটা সেকেন্ড আমার কাছে কয়েক ঘন্টার মতো মনে হচ্ছিল। আমি নিশ্চিত ছিলাম যে আমি যদি এখন পেছনে ফিরি তবে এমন কিছু দেখব যা দেখে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, অথবা সেই অবয়বটা আমাকে গ্রাস করে ফেলবে। আমার মনে হলো সেই জিনিসটা আমার কানের কাছে মুখ এনেছে। আমি যেন এক অস্পষ্ট ফিসফিসানি শুনতে পাচ্ছিলাম, যে মানুষের ভাষার বাইরে। আমার শরীর অবশ হয়ে আসছিল, মাথা ঘুরছিল, মনে হচ্ছিল আমি এখনই জ্ঞান হারাবো। ঠিক যখন মনে হচ্ছিল আমি আর সহ্য করতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, তখনই মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের সেই উদাত্ত কণ্ঠস্বর ভোরের আকাশ বাতাস কাঁপিয়ে আমার কানে প্রবেশ করলো। আজানের সেই সুমধুর ধ্বনি আমার কানে প্রবেশ করতে জাদুর মতো সেই ভারী অনুভূতিটা কেটে গেল। আমার ঘাড়ের ওপর থেকে সেই অদৃশ্য চাপটা সরে গেল। মনে হলো অন্ধকার কোনো শক্তি আলোর আঘাতে ছিটকে সরে গেল। আমি যেন আবার নিঃশ্বাস নিতে পারলাম। শরীরটা হালকা হয়ে গেল, গলার স্বর ফিরে পেলাম। আমি সাহস সঞ্চয় করে ঝট করে পেছনে ফিরলাম। আমার হাত মুষ্টিবদ্ধ, যেন লড়াই করার জন্য প্রস্তুত। কিন্তু না, আমার ঘরে কেউ নেই। সবকিছু স্বাভাবিক, ঠিক যেমনটা রেখে আমি জানালার কাছে এসেছিলাম। খাট, টেবিল, চেয়ার সব নিজের জায়গায়, কিন্তু ঘরের বাতাস তখনও অস্বাভাবিক ঠান্ডা। আমি দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়লাম। শরীরটা তখনও কাঁপছে, ঘাম দিয়ে জ্বর আসার মতো অবস্থা। বুঝতে পারলাম আল্লাহর রহমতে আজানের ধ্বনি আমাকে রক্ষা করেছে। আজান না দিলে হয়তো সেই ছায়ামূর্তি আমার বড় কোনো ক্ষতি করে ফেলতো। কিন্তু এটাও বুঝতে পারলাম বিপদ আমার পিছু ছাড়েনি। সে অদেখা ছায়া বা খারাপ জিনিসটা
আমার খুব কাছেই ঘোরাফেরা করছে। আমার ঘরের ভেতরেই তার আনাগোনা, সে সুযোগ পেলে আমাকে গ্রাস করবে। আমি আর এই ঘরে নিরাপদ নই। জানালার সেই ঘটনার পর প্রায় মাসখানেক কেটে গেল। এই 1 মাসে তেমন কোনো বড় অঘটন ঘটেনি। আমিও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলাম। ভেবেছিলাম হয়তো ওগুলো আমার মনের ভুল ছিল, বা সাময়িক কোনো ভয়, হয়তো পরীক্ষার চাপ বা অন্য কোনো কারণে আমার হ্যালুসিনেশন হয়েছিল। আমি আবার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শুরু করলাম, পড়াশোনায় মন দিলাম। কিন্তু আমি জানতাম না যে এটা ছিল ঝড়ের আগের নীরবতা। আসল বিভীষিকা তখনও বাকি ছিল। মাসখানেক পর একদিন বিকেলে আমি আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম কলেজের কিছু নোটস আনতে। ওর সাথে গল্প করতে করতে সময় যে কখন গড়িয়ে গেছে খেয়ালই করিনি। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। চারপাশটা অন্ধকার হতে শুরু করেছে। শীতের সন্ধ্যা, তাই কুয়াশাও পড়তে শুরু করেছে। বন্ধুর বাসা থেকে আমার বাসায় ফেরার পথে সেই কবরস্থানটা পার হতে হয়। আমি সাধারণত সন্ধ্যার পর এই রাস্তাটা এড়িয়ে চলি। গত মাসের ঘটনার পর থেকে আমি সবসময় রিক্সা নিয়ে আসি বা অন্য একটা লম্বা পথ ঘুরে আসি। কিন্তু সেদিন খুব তাড়া ছিল। বাসায় মেহমান আসার কথা, মা বারবার ফোন দিচ্ছিলেন। আর অন্য রাস্তা দিয়ে গেলে অনেক ঘুরতে হতো, সময় নষ্ট হতো। তাই সাহস করে কবরস্থানের পাশ দিয়েই হাঁটা শুরু করলাম। মনে মনে ভাবলাম, রাস্তায় তো মানুষজন থাকবেই, ভয়ের কিছু নেই। কিন্তু রাস্তাটা সেদিন অস্বাভাবিক রকমের ফাঁকা ছিল। সাধারণত এই সময়ে 2-4 জন রিক্সাওয়ালা দোকানপাট খোলা থাকে বা পথচারী থাকে, কিন্তু সেদিন পুরো রাস্তাটা যেন জনমানবহীন। রাস্তার ধারের দোকানগুলো কেমন যেন তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো কেমন মিটমিট করছিল, যেন ভোল্টেজ খুব কম। সোডিয়াম লাইটের হলুদ আলো আর কুয়াশা মিলে পরিবেশটা ধোঁয়াটে করে ফেলেছিল। আমার নিজের পায়ের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না। কবরস্থানের সীমানা প্রাচীরের মাঝামাঝি আসতেই আমার গা ছমছম করতে শুরু করলো। কবরস্থানের ভেতরের বড় বড় গাছগুলো রাস্তার উপর ঝুঁকে আছে, যেন আমাকে ধরার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম, মনে মনে সূরা পড়তে লাগলাম। কবরস্থানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এমন সময় পিছন থেকে একটা পরিচিত কণ্ঠ আমাকে ডাক দিল, মিজান, ও মিজান। আমি চমকে দাঁড়ালাম। কণ্ঠটা হুবহু আমার বাবার। আমি পেছনে ফিরতেই দেখি আবছা অন্ধকারে আমার বাবা রাস্তার একপাশে দাঁড়িয়ে আছেন। তিনি একটা পাঞ্জাবি পরে আছেন, যেটা তিনি সাধারণত শুক্রবার জুমার নামাজে পড়েন। বাবাকে দেখে আমি কিছুটা অবাক হলাম, আবার স্বস্তিও পেলাম। যাক, পরিচিত কাউকে তো পাওয়া গেল। আমি বাবার দিকে এগিয়ে গেলাম, কিন্তু পর মুহূর্তেই আমার মনে খটকা লাগলো। বাবার শরীরটা বেশ কয়েকদিন ধরেই খুব খারাপ। বাতের ব্যথায় তিনি ঠিকমতো হাঁটতেই পারেন না। তাকে বাথরুমে যেতে হলেও আমাদের সাহায্য লাগে। লাঠি ছাড়া তিনি এক পাও এগোতে পারেন না। তাকে এখানে এত দূরে একা দাঁড়িয়ে থাকতে দেখে আমি প্রশ্ন করলাম, আব্বু, তুমি সন্ধ্যাবেলা এখানে কি করছো? তোমার তো শরীর ভালো না, হাঁটুতে ব্যথা। বাড়িতে থেকে রেস্ট করো না কেন? এত দূর হেঁটে আসলে কিভাবে? আমার প্রশ্নের উত্তরে বাবা কিছু বললেন না। তিনি রাস্তার ধারের একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিলেন, তাই তার মুখের এক পাশ ছায়ায় ঢাকা ছিল। তিনি শুধু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিলেন। সেই হাসিটা দেখে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। বাবার মুখে আমি জীবনে এমন হাসি দেখিনি। বাবার হাসি সবসময় খুব মায়াবী হয়, কিন্তু এই হাসিটা ছিল অত্যন্ত বীভৎস। তার মুখটা যেন একপাশে অদ্ভুতভাবে বেঁকে গেছে। ঠোঁটগুলো কানের লতি পর্যন্ত প্রসারিত। তার চোখগুলো জ্বলজ্বল করছে, কিন্তু তাতে কোনো স্নেহ বা মায়া নেই। আছে কেবল এক হিংস্রতা, এক আদিম ক্ষুধা। রাস্তার হলুদ সোডিয়াম লাইটের আলোয় তার সেই বিকৃত হাসি দেখে আমি জমে গেলাম। মনে হলো আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার জন্মদাতা পিতা নয়, বাবা নাকি বাবার রূপ ধরা সেই অবয়ব। ধীর গলায় বলল, তুমি বাড়িতে যাও মিজান, আমি তাড়াতাড়ি তোমাকে নিতে আসবো। তার গলার স্বরটা বাবার মতো হলেও তাতে এমন একটা যান্ত্রিক বা অস্বাভাবিক ভাব ছিল যা মানুষের গলায় থাকে না। গলার স্বরটা কেমন যেন ফাঁপা, যেন কোনো পাতাল পড়ি থেকে উঠে আসছে। আর তাড়াতাড়ি তোমাকে নিতে আসবো, এই কথাটা শুনে আমার বুকটা ভয় কেঁপে উঠল। বাবা কেন আমাকে নিতে আসবেন? আর কোথায় নিতে আসবেন? আমি তো বাসায় যাচ্ছি, এই কথাটার মানে কি? আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে চিৎকার করে বলছিল যে আমার সামনে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তিটি আমার বাবা নয়, এটা অন্য কিছু। সেই কবরস্থানের কোনো খারাপ জিনিস বা ছায়ামূর্তি, যা আমার বাবার রূপ ধরেছে আমাকে বিভ্রান্ত করার জন্য। কবরস্থানের সামনে দাঁড়িয়ে বাবার সেই ভয়ঙ্কর হাসি আর ওই কথাগুলো আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিল। আমি আর কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। মনে হলো এখনই এখান থেকে পালানো দরকার। আমি কোনো মতে মাথা নেড়ে সম্মতি জানালাম। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না।
আমি উল্টো দিকে হাঁটা শুরু করলাম, তারপর দৌড় দিলাম। আমার মনে হচ্ছিল পেছন থেকে কেউ আমাকে দেখছে, আর সেই যান্ত্রিক হাসিটা হাসছে। আমি আর ফিরে তাকানোর সাহস করলাম না, শুধু দৌড়াতে লাগলাম, যেন জীবন বাজি রেখে দৌড়াচ্ছি। আমি যখন দৌড়াতে দৌড়াতে বাসার গেটে পৌঁছালাম, তখন আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম। বুকে তীব্র ব্যথা করছিল, ফুসফুস যেন ফেটে যাবে। আমি লিফটের জন্য অপেক্ষা করলাম না, সিঁড়ি ভেঙে এক লাফে 2-3 ধাপ করে পার হয়ে 4 তলায় উঠে গেলাম। আমার পুরো শরীর ঘামে ভেজে গেছে, চোখ মুখ লাল, কলিং বেল চাপার ধৈর্য ছিল না। আমি দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। মা, মা দরজা খোলো বলে চিৎকার করতে লাগলাম। মা দরজা খুলে দিতে আমি ঝড়ের বেগে ঘরে ঢুকলাম। মা আমাকে অমন বিধ্বস্ত পাগলের মতো দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে মিজান, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কেউ কি তোকে তাড়া করেছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার চোখ তখন খুঁজছে বাবাকে। আমার মনে তখন একটা ক্ষীণ আশা ছিল যে হয়তো বাবাই নিচে নেমেছিলেন, হয়তো তিনি সুস্থ বোধ করছিলেন। আমি জুতো না খুলে সোজা বাবার ঘরের দিকে দৌড় দিলাম। আমার মনে হচ্ছিল আমি যদি দেখি বাবা ঘরে নেই তবে আমার মাথা খারাপ হয়ে যাবে, আর যদি দেখি বাবা ঘরে আছে তবে সেটা হবে আরো বড় ভয়ের কারণ। বাবার ঘরে ঢুকে আমি যে দৃশ্য দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি পুরোপুরি সরে গেল। দেখলাম বাবা তার বিছানায় শুয়ে আছেন, গায়ে কাঁথা দেয়া। তিনি ব্যথায় কাতরাচ্ছেন, তার পাশে ওষুধের বক্স আর এক গ্লাস পানি রাখা। মা আমার পেছন পেছন ঘরে ঢুকলেন। বাবা আমাকে দেখে দুর্বল গলায় জিজ্ঞেস করলেন, কি রে, এত দৌড়াদৌড়ি করছিস কেন? কি হয়েছে তোর? আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমার শরীর থরথর করে কাঁপছে। একটু আগে আমি বাবাকে নিচে রাস্তার মোড়ে কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তার সেই বিকৃত হাসি, সেই যান্ত্রিক কণ্ঠস্বর, সবকিছু আমার চোখে ভাসছে। আমি কাঁপা গলায় বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বু, তুমি তুমি কি একটু আগে নিচে গিয়েছিলে বা বাইরে কোথাও বেরিয়েছিলে? বাবা অবাক হয়ে আমার দিকে তাকালেন, ব্যথায় মুখ কুঁচকে বললেন, তুই কি পাগল হলি? গত 2 দিন ধরে আমি ব্যথায় বাথরুমেও যেতে পারছি না। আমাকে ধরে ধরে নিয়ে যেতে হয়, আর আমি যাব নিচে, তাও আবার 4 তলা সিঁড়ি ভেঙে। কেন, কি হয়েছে? তুই আমাকে কোথায় দেখলি? মাও পাশ থেকে বললেন, হ্যাঁ রে, তোর বাবা তো সেই বিকেল থেকে বিছানা ছেড়ে ওঠেনি। আমি তো এখানেই বসেছিলাম, কোরআন শরীফ পড়ছিলাম। তুই আবল তাবল কি বলছিস? বাবার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার মাথার ভেতর সবকিছু বন বন করে ঘুরতে লাগলো। তাহলে নিচে কবরস্থানের পাশে আমি কাকে দেখলাম? কে আমার সাথে কথা বলল? কে বলল আমাকে নিতে আসবে? ওই হাসিটা কার ছিল? ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দুর্বল পায়ে বিছানায় বাবার পায়ের কাছে বসে পড়লাম এবং হাউমাউ করে কেঁদে ফেললাম। বাবা মা আমাকে শান্ত করার চেষ্টা করলেন। আমি একটু ধাতস্থ হয়ে শুরু থেকে সব ঘটনা খুলে বললাম। এতদিন আমি ভয়ে কাউকে কিছু বলিনি, ভেবেছি কেউ বিশ্বাস করবে না, পাগল ভাববে। কিন্তু আজ যা ঘটেছে তা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ছাদে লুডো খেলার সময় সেই সাদা জামা পরা লোকটার কবর খোঁড়া ও কবরে শুয়ে পড়া, জানালার কাছে সেই অদ্ভুত টোকা, জানালার ওপাশে সেই মূর্তির শূন্যে ভেসে থাকা, ভোরের বেলায় আমার পেছনে কারোর উপস্থিতি অনুভব করা এবং আজকের এই বাবার রোগ ধরা সত্যার ঘটনা, সবকিছু আমি একই নিঃশ্বাসে বলে গেলাম। আমার বলার সময় গলার স্বর কাঁপছিল, বারবার ঢোক গিলছিলাম। আমার কথা শুনে বাবা আর মা দুজনেই ফ্যাকাশে হয়ে গেলেন। মায়ের হাত থেকে তসবিটা পড়ে গেল। বাবার মুখ চিন্তায় গম্ভীর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন বিষয়টা মোটেও সাধারণ কিছু নয়। আমাদের এই বিল্ডিং আর সামনের ওই কবরস্থান নিয়ে যেসব কথা শোনা যেত তা যে মিথ্যে নয় সেটা আজ প্রমাণিত হলো। বাবা গম্ভীর গলায় বললেন, মিজান, তুই এতদিন কেন আমাদের এসব বলিসনি? এটা তো সাধারণ কোনো ঘটনা নয়। নিশ্চয়ই কোনো খারাপ জিনিস বা ছায়ামূর্তি তোর পিছু নিয়েছে। ওই কবরস্থানের অশুভ বাতাস তোর ওপর লেগেছে। তুই যখন ওই কবর খোঁড়ার দৃশ্য দেখেছিস তখন থেকেই সে তোর পেছনে লেগেছে। মা কান্না জড়ানো গলায় বললেন, এখন আমরা কি করব? আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায়? ও তো বলল ওই জিনিসটা বলেছে ওকে নিতে আসবে। ও আল্লাহ, তুমি আমার ছেলেকে রক্ষা করো। বাবা মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ ভরসা, ভয় পেও না, আল্লাহ সব বিপদ থেকে রক্ষা করবেন। কাল সকালে আমি ব্যবস্থা নিচ্ছি, ইমাম সাহেবের কাছে যাব। সেই রাতে আমরা কেউ ঠিক মতো ঘুমাতে পারলাম না। বাবা মা দুজনেই আমার ঘরে আমার পাশে বসে রইলেন। সারা রাত আমরা সূরা কালাম পড়লাম, কিন্তু একটা অজানা আতঙ্ক আমাদের ঘিরে রইল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে কিংবা দরজায় কেউ টোকা দেবে। আর সেই কণ্ঠস্বর, আমি তাড়াতাড়ি তোমাকে নিতে আসব, আমার কানে বারবার বাজতে লাগলো। সেদিন রাতটা ছিল আমাদের পরিবারের জন্য এক বিভীষিকাময় রাত। ভয়ে আমরা কেউ চোখের পাতা এক করতে পারিনি। প্রতিটা মুহূর্ত কেটেছে চরম উৎকণ্ঠায়। পরের দিন ভোরের আলো ফুটতেই
বাবা আমাকে নিয়ে সোজা মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব আমাদের এলাকার খুবই সম্মানিত, প্রবীণ এবং পরহেজগার মানুষ। তার চেহারা দেখলেই একটা ভক্তি আসে। বাবা তাকে সব ঘটনা বিস্তারিত খুলে বললেন। আমার দেখা সেই দৃশ্য, জানালার শব্দ এবং সবশেষে বাবার রূপ ধরে সেই ছায়ামূর্তির কথা সব শুনে ইমাম সাহেবের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি গভীর মনোযোগ দিয়ে সব শুনলেন, মাঝে মধ্যে দু একটা প্রশ্ন করলেন। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে আমার দিকে তাকালেন। তার দৃষ্টি ছিল খুব গভীর। তারপর তিনি ধীরস্থির গলায় বললেন, বাবা, তুমি যা দেখেছো তা কোনো মানুষের কাজ নয়। ওই কবরস্থানে অনেক বছর ধরে কিছু খারাপ জিনিসের বসবাস আছে বলে শুনেছি। অনেক মানুষই ওখানে অদ্ভুত কিছু দেখেছে। তুমি হয়তো অজান্তেই তাদের কোনো কাজে বাধা দিয়েছো বা তাদের নজরে পড়ে গেছো। ওই সাদা পোশাকের অবয়ব আর তোমার বাবার রূপ ধরা, এগুলো সব তোমাকে বিভ্রান্ত করার এবং ভয় দেখানোর ছলনা। জিন বা শয়তানি শক্তিরা মানুষকে ধোঁকা দিতে খুব পটু। আর ওটা তোমাকে নিতে আসার যে কথা বলেছে তা মোটেও ভালো লক্ষণ নয়। এর মানে ওরা তোমার ক্ষতি করার জন্য ওত পেতে আছে। ইমাম সাহেব আমাকে কিছু পানি পড়া দিলেন এবং বললেন সেটা নিয়মিত খেতে ও গায়ে ছিটিয়ে দিতে। তিনি আমাকে কিছু আমল শিখিয়ে দিলেন যা সকাল সন্ধ্যা পাঠ করতে হবে। তারপর তিনি বাবাকে একান্তে ডেকে একটা পরামর্শ দিলেন। তিনি বললেন, দেখুন, আমি ঝাড়ফুঁক করে সাময়িক বন্ধন দিতে পারি, কিন্তু ওই জায়গাটা মিজানের জন্য নিরাপদ নয়। যত দ্রুত সম্ভব আপনারা ওই বাসা ছেড়ে দিন। ওই জায়গার বাতাস মিজানের জন্য বিষাক্ত হয়ে গেছে। ও যদি ওখানে থাকে তবে বিপদ বাড়বে বই কমবে না। খারাপ জিনিসগুলো একবার কাউকে টার্গেট করলে সহজে ছাড়ে না, যতক্ষণ না সে ওই সীমানা ত্যাগ করে। বাবার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তিনি ইমাম সাহেবের কথা ফেললেন না। তিনি বুঝলেন ছেলের জীবনের চেয়ে বাসা বড় নয়। বাসায় ফিরে মা ও বাবা সিদ্ধান্ত নিলেন যে আমরা এই বাসা ছেড়ে দেব। কিন্তু হুট করে বাসা বদলানো তো মুখের কথা নয়। নতুন বাসা খুঁজে পাওয়া, অগ্রিম টাকা দেওয়া এবং সব গুছিয়ে ওঠা, সব মিলিয়ে আরো 2-3 সপ্তাহ সময় লেগে গেল। এই কয়টা দিন ছিল আমার জন্য নরক যন্ত্রণার মতো। ইমাম সাহেবের পানি পড়া ও ঝাড়ফুঁক নেওয়ার পর আমি কিছুটা সাহস পেলেও সে ভয় আমাকে ছাড়েনি। এই কয়দিন আমি আমার রুমের জানালা একেবারের জন্য খুলিনি। মোটা পর্দা দিয়ে সবসময় ঢেকে রাখতাম। জানালার ফাঁক ফোকর পুরোনো কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এমনকি দিনের বেলাতেও ঘরে লাইট জ্বালিয়ে রাখতাম। বাসা থেকে বের হলে বা ঢুকলে আমি আর কখনো সামনের রাস্তা বা কবরস্থানের দিক দিয়ে যাইনি। আমাদের বিল্ডিং এর পেছনে একটা সরু নোংরা গলি ছিল, আর একটা পথ ঘুরে যেতে হতো। তবু আমি সেই পথই ব্যবহার করতাম। কিন্তু তারপরও বাসায় থাকলে প্রায় আমার মনে হতো কেউ আমাকে দেখছে। বাথরুমে গেলে মনে হতো দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। উজু করতে গেলে মনে হতো পানির ট্যাঙ্কে কেউ বসে আছে। কখনো কখনো মনে হতো সেই পরিচিত গলায় কেউ আমাকে ডাকছে, কিন্তু আমি সাড়া দিতাম না। কানে ইয়ারফোন গুঁজে রাখতাম সারাক্ষণ। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এলো, যেদিন আমরা বাসা বদল করলাম। ট্রাকের মালপত্র তোলার সময় আমি নিচে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভুলেও একবারের জন্য কবরস্থানের দিকে তাকাইনি। আমার মনে হচ্ছিল আমি যদি তাকাই তবে আবার সেই সাদা জামা পরা লোকটাকে দেখতে পাবো, বা আমার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখবো সেই বিভৎস হাসি নিয়ে। আমি আমার দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ রেখেছিলাম। যখন ট্রাকে উঠলাম তখন কেবল হাফ ছেড়ে বাঁচলাম। আমরা যখন সেই এলাকা ছেড়ে অনেক দূরে নতুন বাসায় চলে এলাম, তখন যেন আমি নতুন জীবন পেলাম। নতুন বাসাটা খোলামেলা, লোকালয়ের ভেতরে, আর আশেপাশে কোনো কবরস্থান নেই। এখানে আসার পর থেকে আলহামদুলিল্লাহ আর কোনো খারাপ ঘটনা ঘটেনি। আমি এখন আর রাতে ভয় পাই না, জানালা খুলতে পারি। তবে আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই দৃশ্যটা ভেসে ওঠে। একটা লোক কবর খুঁড়ছে আর নিজেই সেখানে শুয়ে পড়ছে, আর কানে বাজে সেই যান্ত্রিক কণ্ঠস্বর, আমি তাড়াতাড়ি তোমাকে নিতে আসবো। জানি না ওটা কি ছিল, কোনো ছায়ামূর্তি, খারাপ জিনিস নাকি অন্য কিছু। তবে আল্লাহ আমাকে রক্ষা করেছেন, এটাই সবচেয়ে বড় কথা। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রাশেদ সরোয়ার। ওনার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার 1 নং রূপসী পূর্বপাড়া গ্রামে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার ক্লাস ফ্রেন্ডের কাছ থেকে সংগ্রহ করেছেন। আর ওনার ক্লাস ফ্রেন্ডের নিজের দাদার বাবার সাথে ঘটনাটি ঘটেছিল এখন থেকে প্রায় 70 বছর আগে। অনেক আগের ঘটনা তো, এক্সাক্ট সাল আসলে উনি বলতে পারেননি, অনুমান করেন আর কি 70 বছর আগে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি মূলত একটি বট গাছকে কেন্দ্র করে। বট গাছটি ব্রিটিশ সরকারের সময় এটি কোনো একটা সময় হয়েছিল বলে অনুমান করা হয়। অনেক পুরনো বট গাছ, রাস্তার এক সাইডে নির্জন একটা স্থানে এই বট গাছের অবস্থান। অনেকে অনেক কথাই নাকি বলতো ওই বট গাছটার সম্পর্কে। অনেক লোক কিনা ওই বট গাছটার ডালে সাদা শাড়ি পরা একটা বৃদ্ধা মহিলাকে পা ঝুলিয়ে বসে থাকতে দেখত।
মাথায় ঘোমটা দিয়ে বসে থাকতো, তার মুখটা ভালো করে দেখা যেত না, এক ধরনের গো গো শব্দ করত। এটা নাকি অনেক লোক দেখেছেন, তবে অনেক লোক দেখেছেন বলতে সেটাও আরো বহু বছর আগে। এই বটগাছটা পার হয়ে আবার একটি কবরস্থান ছিল, যেখানে সন্ধ্যার পর খুবই নির্জন আর ভুতুড়ে পরিবেশ একটা তৈরি হতো আর কি। সেখানে অনেক লোক ভয় পেয়েছে। তো বন্ধুর দাদার বাবার নাম হচ্ছে সোহরাব মিয়া। তো ওনারা ওই সময় খুবই গরিব পরিবারের আসলে মানুষ ছিলেন। তো দাদারা ছিলেন হচ্ছে, ওই বন্ধুর দাদারা ছিলেন 3 ভাই। তো 3 ভাই 1 বোন, বোনের বিয়ে হয়ে গেছে। তো তাদের গ্রাম থেকে অন্য একটি গ্রামে মূলত বিয়ে হয়েছে, গ্রামের নাম হচ্ছে মণ্ডলপুর। সোহরাব মিয়া কাজকর্ম বলতে কিছু জমি ছিল, কৃষিকাজ করতেন, পাশাপাশি গরু ছাগল পালন করতেন। আর ওনার গরুর গাড়িও ছিল, তবে সেই গরুর গাড়িতে যে যাত্রী টানতেন বিষয়টা এরকম না, নিজের প্রয়োজনেই ব্যবহার করতেন আর কি। ওই গরু দিয়ে উনি মাঠে হাল চাষও করতেন, কখনো কখনো দেখা যেত ফসল নিয়ে যেতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, এই কাজটা উনি করতেন। কিন্তু ওভাবে যাত্রী টানতেন না, কারণ ওনার তো এটা পেশা ছিল না। কৃষিকাজ করা, গরু ছাগল পালা, এটা ওনার পেশা ছিল বলতে হবে আর কি। একদিন উনি ঠিক করলেন ওনার মেয়ের বাড়িতে বেড়াতে যাবেন। অনেকদিন তো যান না মেয়ের বাড়িতে, চিন্তা করেন যে একটু ঘুরে আসি। তখনকার দিনে তো এরকম মোবাইল ফোন টোন ছিল না যে আগে থেকে খবর দেবেন। তবে উনি লোক মারফত জানিয়েছিলেন যে কয়েকদিন পর আসতে পারেন, একটা এক্স্যাক্ট বার বলেছিলেন যে ওই বারে উনি আসতে পারেন। এরপরে তো আর কোনো খোঁজ খবর উনি পাঠাতে পারেননি। এখন উনি তো সন্ধ্যার একটু আগে হাতের কাজ যা যা আছে সেগুলো শেষ করে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো ওনার তো গরুর গাড়ি আছেই, সেটা নিয়ে রওনা দিয়েছেন। সন্ধ্যার একটু আগে যেহেতু রওনা দিয়েছেন, গরুর গাড়ির নিচে হারিকেন জ্বালিয়ে নিয়েছেন। ওই সময়ে যেই হারিকেনগুলো পাওয়া যেত আর কি, ওই ধরনের হারিকেন, খেসাকবাতি না, হারিকেনই ছিল। তো উনি যাচ্ছেন, গরুর গাড়ি তো আসলে ওইভাবে জোরে যায় না, আস্তে আস্তে যায়। যাওয়ার পথে একটা বাজার ছিল, ওই বাজার থেকে মেয়ের জন্য মিষ্টি, জিলাপি, মেয়ে যেই জিনিসগুলো পছন্দ করতো, আর শ্বশুর বাড়িতে যেহেতু যাচ্ছেন মেয়ে শ্বশুর বাড়িতে, তো কিছু তো জিনিস নিয়ে যেতেই হবে। তো ওনার সাধ্য অনুযায়ী কিছু জিনিসপত্র কিনেছেন। এরপর ওনার মেয়ের বাড়িতে গিয়েছেন। যেতে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল। তখন তো রাস্তাঘাট ছিল মেঠো পথ, আঁকা বাঁকা, এখন তো পাকা রাস্তা হয়েছে আর কি। আর মেয়ের বাড়িতে যেতে হলে বাজার পার হয়ে যেতে হয়। ওই বাজারের নাম হচ্ছে ভক্তিপুর। তো উনি যখন মেয়ের বাড়িতে গিয়েছেন বা মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছেছেন, তখন এশার আজান হয়ে গেছে। সেখানে খাওয়া দাওয়া সেরে ওনার বেয়ের সাথে আরও অন্যান্য ব্যক্তিদের সাথে কথাবার্তা বলছেন, খোঁজখবর নিচ্ছেন। এদিকে বেশ রাত হয়ে গেছে। মেয়ের বাড়ির লোকজন তাকে রাতে থাকার জন্য অনেক জোরাজোরি করলে উনি থাকার জন্য রাজি হননি। কারণ এমনটা না যে ওনার অনেক সময় লাগবে, 2 ঘন্টা আসলে বা 2-2.5 ঘন্টা ওনার জন্য ওরকম কোনো ব্যাপার ছিল না। আর গরুর গাড়ি তো আস্তে আস্তে যায়। উনি চিন্তা করেছেন যে যদি পায়ে হেঁটেও যেতেন তাহলে হয়তো 1 ঘন্টা সময় লাগতো। এটা তো আহামরি এমন কোনো দূরত্ব না যে আমাকে রাত্রে থেকে যেতে হবে। ওনাকে তো যেতে হবে, আবার সকালবেলা ওনার যে গরু ছাগলগুলো আছে এগুলোরও পরিচর্যার ব্যাপার আছে, উনি চাইলেও থাকতে পারবেন না। তখন ওনার মেয়ে কি করেছেন, যে রান্নাবাড়াগুলো হয়েছিল সেগুলো একটা মাটির পাত্রে, ওই সময় তো এরকম টিফিন ক্যারিয়ার বা এরকম জিনিসগুলো আসলে গ্রামে খুব একটা পাওয়া যেত না, মাটির পাত্রে এই জিনিসগুলো দিয়ে দিয়েছেন। আবার কিছু তেলে ভাজা পিঠাও দিয়ে দিয়েছেন বাড়ির জন্য, তার মায়ের জন্য আর কি। তো উনি ওখান থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছেন। উনি যখন রওনা দিয়েছেন, পথে কিন্তু কোনো সমস্যা হচ্ছিল না, অনেকটা পথ উনি পাড়ি দিয়ে চলে এসেছেন। আর যখন গরুগুলোকে উনি তাড়া করছেন, অর্থাৎ পেছন থেকে একটা লাঠি দিয়ে গরুগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা হচ্ছেন, হই হই শব্দ করে, কিন্তু গারোয়ানরা ওরকম শব্দ করছেন, অনেক দূর থেকে কিন্তু সেই শব্দগুলো পাওয়া যায়। উনি যাচ্ছেন, রাস্তায় তো তেমন লোকজন নাই। উনি যখন আবার ওই ভক্তিপুর বাজারে এসেছেন, তখন দেখলেন যে বাজারের অধিকাংশ দোকানপাটি বন্ধ। তখন তো দোকান খোলা থাকার কথাও না, বিশেষ করে গ্রামের বাজার তো। তবে একটা দোকান উনি চিনতেন, যেই দোকানের যিনি দোকানদার, উনি দোকানের ভেতরেই ঘুমাতেন। তখন ওখানে গিয়ে নক করতে থাকেন। তো ওই লোক দোকানের ভিতরে ঘুমিয়েছিলেন আর কি। উনি উঠেছেন, উঠে তো চিনেছেন আর কি এই সোহরাব মিয়াকে।
তখন বলে, কি ভাই এত রাত্রে কোত্থেকে আসলেন, কি দরকার? তখন উনি কিছু বিড়ি চাইলেন। রংপুরে তো তামাকের উৎপাদন বেশি হয় অনেক আগে থেকেই। ওই সময় তো এরকম গতানুগতিক যে বিড়িগুলো বা সিগারেটগুলো এগুলো তো আসলে খুব কম পাওয়া যেত। তখন একটা বিশেষ পদ্ধতিতে ওনারা বিড়ি তৈরি করতেন, তামাক পাতা পেঁচিয়ে উপরে কাগজের মতো কিছু একটা দিয়ে এক ধরনের বিড়ি তৈরি করতেন আর কি। তো এগুলো উনি নিয়েছেন, ম্যাচ যেটা পাওয়া যেত ওই সময় আর কি, সেটা কিনেছেন। এরপর আবার উনি যাওয়া শুরু করেছেন বাড়ির দিকে। তো ঘটনাটি মূলত শুরু হয়েছে ঠিক এই বট গাছটার কাছাকাছি এসে। উনি ওনার হারিকেনের হালকা আলোতে দেখতে পান রাস্তার এক পাশে একটি বৃদ্ধা মহিলা হাতে ইশারা করছেন, মানে দূর থেকে গাড়িটা যেন দাঁড় করানো হয় এরকমভাবে ইশারা করছেন দূর থেকেই। তো গাড়ি তো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। সোহরাব মিয়া মনে মনে ভাবছেন যে এই বৃদ্ধা মহিলা এত রাত্রে এখানে কি করছে। উনি কিন্তু ভালো করে বুঝতে পারছিলেন না যে এটা আসলে মানুষ নাকি কোনো দুষ্ট জিন। তিনি আরো একটু কাছে যেতে না যেতেই তার গরু দুটো অস্বাভাবিকভাবে হাম্বা হাম্বা করে ডাকতে থাকে এবং দাঁড়িয়ে যায়। তখন কিন্তু ওই বৃদ্ধা মহিলাটি দাঁড়িয়েই আছে। তার মুখটা দেখা যাচ্ছে না, মাথায় একটি ঘোমটা দেয়া আর সাদা শাড়ি পরিহিতা। সোহরাব মিয়া মনে মনে চিন্তা করেন, আচ্ছা গ্রামের অনেকে যে বলা বলি করে এই বট গাছের কাছে একটা বৃদ্ধা মহিলাকে সাদা কাপড় পরিহিত অবস্থায় দেখা যায়, এই জিনিসটা কি এইটাই নাকি? উনি মানে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে এটাই কি সেটা। লোকজন কি এটার কথাই বলে? রাতের বেলা আমি খাবার টাবার নিয়ে আসতেছি আর এই জিনিস এখানে আসছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। এই চিন্তা করতে করতেই হঠাৎ করে ওই বৃদ্ধা মহিলাটা একটু নাকি নাকি কণ্ঠে ওই সোহরাব মিয়ার নাম ধরে বলে, সোহরাব বাবা, আমাকে কি তোর গাড়িতে একটু নিবি? এগুলো কিন্তু ওই রংপুরের আঞ্চলিক ভাষায় বলছে, আমরা বোঝার সুবিধার্থে আসলে চলিত ভাষায় বলার চেষ্টা করছি। তো উনি এভাবে বলছেন আর কি, যে সোহরাব বাবা, আমাকে কি নিবি? তখন সোহরাব মিয়া সাহস করে বলে যে, এই বলো তো তুমি আসলে কে, আর এত রাত্রে মহিলা মানুষ এখানে দাঁড়ায় করছোটা কি? তখন ওই জিনিসটা বলছে, বাবারে, আমি আমার এক মেয়ের বাড়িতে বেড়াতে গেছিলাম, রাস্তায় আসছি, এখন তো আর কোনো গাড়ি পাচ্ছি না, কি করব? রাত্রেবেলা চোখেও দেখতেছি না কোন দিকে যাব, আমাকে একটু নিয়ে যা। সোহরাব মিয়া চিন্তা করলেন, এই দুষ্টু এই পেতনি যেগুলো হয় এগুলোর পা নাকি উল্টো দিকে থাকে, দেখি তোর পাটা কেমন। এই চিন্তা করে সোহরাব মিয়া কিন্তু খুব ঠান্ডা মাথায়, ভয় পাচ্ছেন না কিন্তু তখনও, খুব ঠান্ডা মাথায় ওই মহিলার পায়ের দিকে তাকিয়েছেন। উনি দেখলেন যে না, তার পাটা আসলে মানুষের পায়ের মতো সোজা দিকে আছে, তবে পাটা অনেকটা চ্যাপ্টা আর পা খুবই কালো, আর পায়ের যে নখগুলো, এই নখগুলো বেশ বড় বড়। তখন বুঝতে পারলেন যে এইটা তো কোনো মানুষের পা না, পা উল্টো দিকে না, এটা ঠিক আছে, কিন্তু যেই রকম পা, থ্যাতলানো পা বা চ্যাপ্টা পা, অনেকটা হাঁসের পায়ের মতো লাগছে, এইটা তো কোনো মানুষের পা না। নিশ্চিত এটা হচ্ছে সেই পেতনি যেটার কথা সবসময় আমি শুনতাম বা লোকজন যেটার কথা বলে। কি করি কি করি? তখন আর কোনো কথা না বাড়িয়ে উনি ওনার মেসের কাঠে একটা ধরিয়ে বিড়ি ধরিয়ে নিয়েছেন একটা। উনি তো জানতেন যে এই জিনিসগুলো আগুন বা লোহা এগুলোর কাছে আসতে চায় না। যখনই উনি এই বিড়িটা ধরিয়েছেন, উনি দেখলেন যে বিড়ি ধরানোর সাথে সাথে, অর্থাৎ ওই যখন মেসের কাঠিটা ধরিয়েছেন, যখন মেসের কাঠি ধরানো হয় তখন কিন্তু আগুনটা একটু জ্বলে ওঠে, তারপর একটু কমে যায়। যখন জ্বলে ওঠে তখন কিন্তু আগুনের আলো, যেটা আলো তৈরি হয় আর কি আগুনের কারণে, এটা কিছুটা দূর পর্যন্ত যায় আবার কমে আসে। তো উনি খেয়াল করলেন যখনই উনি কাঠিটা ধরিয়েছেন, আগুনের আলো দপ করে জ্বলে ওঠার কারণে যতটুকু আলো ছড়িয়ে পড়েছে ওই পর্যন্ত মহিলাটা সরে গেছে, আবার কাছে চলে আসছে, মানে গেল আর কাছে চলে আসলো, এরকম একটা অবস্থা, আগের জায়গায় আবার চলে আসছে। তখন ওই মহিলাটা বলছে যে, রে বাবা সোহরাব, তুই আগুন ধরালি কেন? আগুন দেখে তো মোর ভয় লাগতেছে, আগুন ফেলে দে ফেলে দে। তখন তো এই সোহরাব মিয়া ভাবলেন, হ্যাঁ ঠিক কাজটাই করছি, ঠিক কাজটাই করে ফেলছি, এখন তো আগুন আর ফেলা যাবে না, তাহলে তো এই জিনিসটা বড় ধরনের একটা ক্ষতি করতে পারে। উনি আরও একটা জিনিস খেয়াল করলেন, ওই মহিলাটা চোখের পলকে ওখান থেকে মনে হলো বাতাসের সাথে মিশে গেল। এরপর ওনার যে গরু দুটো সামনের দিকে এগোতে চাইছিল না,
এগুলো আবার সামনের দিকে যাওয়া শুরু করেছে। উনিও মনে মনে হালকা যে ভয়টা পেয়েছিলেন সেটা কেটে গেছে, ভাবলেন যে আপদ বিদায় হয়েছে। কিন্তু কে জানতো সামনে আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। একটু পথ যেতে না যেতেই আবার তার গরু দুটি সামনে আর আগাতে যাচ্ছে না। তিনি তো হই 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 শব্দ করছেন গরু দুটোকে সামনে আগানোর জন্য, গরু তো আর আগায় না। এবার উনি চিন্তা করলেন গাড়ি থেকে নামি, দেখি ঘটনাটা কি, কেন আগায় না, অন্য কোনো সমস্যা কিনা, চাকা আটকে গেছে কিনা। ওনার হারিকেনের যে আলোটা এটা একটু বাড়ানোর চিন্তা করলেন। হারিকেনটা গরুর গাড়ির নিচ থেকে খুলেছেন, খোলার পর হারিকেনটা একটু বাড়িয়েছেন, অর্থাৎ হারিকেনের আগুনটা একটু বাড়িয়ে দিয়েছেন এবং দেখার চেষ্টা করছেন আশেপাশে কোনো কিছু আছে কিনা। যখনই উনি সামনের দিকে হারিকেনটা ধরেছেন তখন দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। তিনি দেখতে পান একদম কুচকুচে কালো একটা মহিলা, তার উচ্চতা 9 কি 10 ফুট, চুলগুলো উস্কো খুস্কো, আর এই চুলগুলো মনে হচ্ছে সাপের মতো নড়াচড়া করছে, আর এর জিহ্বাটাও অনেকটাই বেরিয়ে এসেছে, আর তার চোখ দুটো হতে মনে হচ্ছে লাল কোনো আলোক রশ্মি নির্গত হচ্ছে। এই জিনিসটা দেখে তো সোহরাব মিয়া মারাত্মক ভয় পেলেন, কেননা উনি তো শুধু মানুষের মুখে শুনেছেন যে সাদা কাপড় পরিহিত একটা বৃদ্ধাকে দেখা যায়, মাথায় ঘোমটা দেয়া, চেহারা দেখা যায় না। তো ওই জিনিসটা তো তার সামনে আসছিল, উনি তো ওরকম ভয় পান নাই। তবে এখন যেটা দেখছেন এইটার গল্প তো কখনো উনি শোনেন নাই। উনি তো মারাত্মক ভয় পান, ওনার সমস্ত শরীর ভয়ে থরথর করে কাঁপছে, মাথা ঝিমঝিম করছে। তখন ওই জিনিসটা খুবই কর্কশ কণ্ঠে বলে ওঠে, আরে সোহরাব মিয়া, নিজেকে খুব চালাক ভাবিস না, কি মনে করছিস তুই আমার হাত থেকে পালাবি? এইবার বুঝবি মজা। এই বলে নাকি ওই মহিলাটা হাত বাড়ায় সামনের দিকে। সোহরাব মিয়া দেখেন হাতটা মনে হচ্ছে লম্বা হয়ে ওনার দিকে এগিয়ে আসছে। তখন সোহরাব মিয়া কি করেছেন, উল্টো দিকে ঘুরে দিয়েছেন দৌড়। উনি চিন্তা করলেন যে দৌড় তো দিলাম, মনে হয় এবারে যাত্রায় বেঁচে যাব। কিন্তু উনি সামান্য একটু আগাতেই মনে হলো সারাশির মতো কিছু একটা ওনার কাঁধের উপরে খপ করে ধরে ফেলেছে, এমনভাবে চেপে ধরেছে মনে হচ্ছে প্রত্যেকটা নখের সামনে খুবই চোখা ধারালো ভাবে ওই জিনিসটা পালিশ করা। ওনার কাঁধের মধ্যে মনে হচ্ছে ওনার ওই নখগুলো ঢুকে যাচ্ছে, ওই পেতনির নখগুলো মনে হচ্ছে ঢুকে যাচ্ছে। এরপর ঘাড়ের উপরে ধপাস করে একটা চর উনি অনুভব করলেন। এরপর উনি নিচে পড়ে যান। নিচে যখন পড়ে গিয়েছেন, প্রথমে উপর হয়ে পড়েছেন, এরপর উনি চিত হয়ে শুয়েছেন যে কি আসে সামনে। তখন দেখেন ধপাস করে ওনার বুকের উপর ওই জিনিসটা লাফ দিয়ে উঠে বসে পড়েছে, মনে হলো একটা পর্বত ওনার বুকের উপর উঠে দেওয়া হয়েছে। এরপর ওনার কোনো সেন্স ছিল না, উনি অজ্ঞান হয়ে যান। পরদিন সকালবেলা ওই গ্রামের লোকজন একটি ফসলের মাঠে ওনাকে পড়ে থাকতে দেখেন, আর লোকজন ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেছিলেন। এই দৃশ্য দেখার পরই মূলত গারোয়ানকে তারা খুঁজতে থাকেন। লোকজন দেখেছিলেন এই যে গরুর গাড়িতে যেই দুটো গরু ছিল, এই গরু দুটোকে খুব নৃশংসভাবে কেউ মেরে ফেলেছে। এই দুটো গরুরই বুক চিরে মনে হচ্ছে কলিজা একদম খেয়ে ফেলেছে, এছাড়া অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো ক্ষতি করেনি। তখন ওরা চিন্তা করেন এ তো কোনো স্বাভাবিক মানুষের কাজ না, কোনো হিংস্র প্রাণীরও কাজ না, এখানে তো কোনো হিংস্র প্রাণীও নাই, নিশ্চয়ই এটা ওই বট গাছের ওই পেতনিটা এটার কাজ হতে পারে। কারণ ওই সময় কিন্তু এই সোহরাব মিয়া বট গাছ থেকে কিছুটা পথ সামনের দিকে এগিয়েছিলেন। তখন লোকজন চিন্তা করেন এই গারোয়ান কোথায়, তাকে খুঁজতে হবে। তখন তারা খুঁজতে খুঁজতে একটা মাঠের মধ্যে তাকে পড়ে থাকতে দেখেন। তখন তাকে দেখে তো ওনারা চিনেছেন, আরে এ তো সোহরাব মিয়া। লোকজন তাকে বাড়িতে পৌঁছে দেয়। একদিন পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর উনি তো সব কথা খুলে বলেন যে এই ঘটনা ঘটছে। আর ওনার দুটো গরু, যেই দুটো গরু দিয়ে উনি হাল চাষ করতেন, এই দুটো গরুর এই করুণ পরিণতির কথা শুনে উনি খুব মনে কষ্ট পান। মোটামুটি 7-8 ঘন্টা উনি স্বাভাবিক ছিলেন। এরপর থেকে ওনার আচরণের মধ্যে এক ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করা যেত। তো এরকম কর্মকাণ্ড দেখে বাড়ির লোকজন একজন কবিরাজের কাছে নিয়ে যায়।
কবিরাজ পানি পরা দেয়, তাবিজ দেয়, আরও কিছু পদ্ধতিতে ট্রিটমেন্ট করে সে তার মতো করে। তো কিন্তু সমস্যার সমাধান আর হয় না। এই সোহরাব মিয়া ঘরের এক কোণে বসে থেকে বিড়বিড় করে কী জন্য বলে, আবার দেখা যাচ্ছে যে সে চিৎকার করে বলে ওঠে, এই আমারে নিয়ে যাবে রে, ওই কালো মহিলাটা আমাকে নিয়ে যাবে, কেউ আমাকে বাঁচাতে পারবে না, ও আসতেছে, ও আসতেছে, এরকম করে সে চিৎকার চেঁচামেচি করতো। আর একটা ঘটনা ঘটতো, সেটা হচ্ছে এই সোহরাব মিয়ার বাড়িতে কোনো অপরিচিত লোক যদি আসতো, রান্নাঘর থেকে বটি নিয়ে তাকে ধাওয়া করত। আবার দেখা যেত যে 4-5 জনের খাবার উনি একাই খেয়ে ফেলতেন। এরকম ঝামেলা তো বাড়িতে চলছে। একদিন তার গ্রামের এক পরিচিত লোক ভালো ইমানদার এক হুজুরের সন্ধান দেন। আর ওই হুজুরের বাড়ি ছিল এই মিঠাপুকুর উপজেলার কুমোরগঞ্জ নামক জায়গায়। সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এই সোহরাব মিয়া স্বাভাবিকই ছিলেন। ওখানে নিয়ে যাওয়ার পর সেই হুজুর সোহরাব মিয়ার মুখ থেকে সব ঘটনা শোনেন। এরপর হুজুর রুকিয়া শুরু করেন। হুজুর কি করেছেন, একটা কাগজ নিলেন, কাগজে কিছু লিখলেন আরবিতে। লেখার পর এক গ্লাস পানির মধ্যে ওই কাগজটা ভেজালেন, বেশ কিছুক্ষণ নাড়লেন একটা কাঠি দিয়ে। যখন ওই লেখাটা পানিতে পুরোপুরি মিশে গেল তখন উনি বললেন যে সোহরাব মিয়া, এটা তুমি খাও। তো সোহরাব মিয়া বিসমিল্লাহ বলে ওই পানিটা যেই না খেয়েছেন তখনই শুরু হয়ে গেল আর একটা ঝামেলা। মনে হচ্ছে সোহরাব মিয়ার ভেতরে অন্য কোনো একটা অস্তিত্ব, সে কিন্তু ছটফট করছে। সোহরাব মিয়া উনি ওনার শরীরের উপর থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। আমরা অনেক সময় বিভিন্ন মুভিগুলোতে দেখি যে শরীরের ভেতরে থাকা কোনো একটা এন্টিটি সে কিন্তু শরীরকে দুমড়ে মুচড়ে দিচ্ছে, সে শরীরটাকে নিয়ন্ত্রণ করছে, ওরকম শুরু হয়ে যায়। সোহরাব মিয়া হাত পা ছোটাছুটি করছেন, শরীরটাকে মোচড়াচ্ছেন। বোঝা যাচ্ছে যে এই পানিটা খাওয়ার সাথে সাথে তার শরীরের ভেতরে থাকা ওই এন্টিটিটা, এই জিনিসটার শরীরেও যন্ত্রণা শুরু হয়ে গেছে, সে ছটফট শুরু করেছে। বোঝাই যাচ্ছে যে সোহরাব মিয়া নিজে এটা করছেন না। এরকম ছটফটানির কারণে সোহরাব মিয়ার শরীরেও যন্ত্রণা হচ্ছে, উনিও চিৎকার চেঁচামেচি করছেন। হুজুর সবাইকে আশ্বস্ত করেন যে আপনারা উদ্বিগ্ন হবেন না, একটু অপেক্ষা করেন, কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সত্যি কয়েক মিনিটের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যায়। সোহরাব মিয়াকে তখন কিন্তু কেউ আটকাতে পারেনি। হুজুরও বলেছিলেন যে কেউ আটকানোর চেষ্টা করবেন না, কয়েক মিনিটের মধ্যে সোহরাব মিয়া শান্ত হয়ে যাবে। তখন ওই হুজুর কি করেছেন, লাল জাতীয় কিছু দিয়ে একটা বৃত্ত এঁকেছেন। এটা সম্ভবত সিঁদুর বা অন্য কোনো কিছু হতে পারে বলে অনুমান করেন আর কি। এর মধ্যে সোহরাব মিয়াকে এনে বসানো হয়। সোহরাব মিয়া বসেছেন। এরপর হুজুর দোয়া পড়ে ফু দিচ্ছেন। কিছু সময় পর মনে হলো একটা বাতাস, মৃদু একটা বাতাস ওখানে আসলো, এসে ওর আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে, বাতাসটা সবার শরীরে টাচ করছে। এরপর মনে হলো এই বাতাসটা এসে সোহরাব মিয়ার শরীর এসে লাগলো। তখন সোহরাব মিয়ার শরীরে একটা ঝাঁকি দিল, শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। আর তারপর পরই সোহরাব মিয়া চোখ যখন খুলেছে, মনে হচ্ছে সোহরাব মিয়ার চোখ দুটো অনেক বড় বড় হয়ে গেছে, আর শরীরে যত রক্ত আছে সব এসে মনে হয় চোখের উপরে জমা হয়েছে। হুজুর তো বুঝে ফেলেছেন যে ঘটনাটা কি। তখন হুজুর বলতেছেন, বুঝছি তুই হাজির হইছিস, পানিটা কেন খাওয়াইছি জানিস, তোকে অনেকটা দুর্বল করে ফেলছি ইতোমধ্যেই। এবার বল একে কেন ধরছিস। তখন ওই অবয়বটা বলে ওঠে, ওরে ভাল লাগে তাই ধরছি। তখন হুজুর বলেন, সব পেতনিগুলো এই কথাই বলে, ওরে ভালো লাগে, ওরে ছেড়ে যাব না, উত্তম মধ্যম খাওয়ার পর সবগুলাই পালায়। এখন এত কথা শুনতে চাই না, তোর পরিচয় বল, ঠিকঠাক করে বলবি। তখন নাকি ওই জিনটা বলে ওঠে, না বলবো না, আমি বলতে বাধ্য নাকি তোকে। তখন হুজুর বিরক্ত হয়ে কিছু দোয়া পরে যখন ফু দিয়েছেন, তখন নাকি ওই জিনটা ছটফট শুরু করেছে এবং বলছে, থাম 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 হুজুর থাম, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি বলছি, সব কিছু বলছি। তখন ওই জিনটা বলতে থাকে, আমার নাম কানাইয়া বুড়ি, ওই বট গাছে আমি থাকি, অনেকে আমাকে কানাইয়া পেতনি নামেও চেনে। আমি একা থাকি, আমার কোনো বংশধর আর পরিবারও নাই, বহু বছর ধরে ওইখানে আমি থাকি। আমি মানুষকে ভয় দেখাই, এটা সত্য, কিন্তু বড় কোনো ক্ষতি করেছি এই নজির পাওয়া যাবে না।
তখন হুজুর বলেছে, ঠিক আছে মানলাম, তুই এই গরিব মানুষটা দুটো গরু কেন মারছিস বল। তখন ওই কানাইয়া পেতনি বলতে থাকে, আমি বৃদ্ধা মহিলার রূপ ধরেছিলাম ঠিকই, তবে আমি ওকে ভয় দেখানোর জন্য ওখানে আসি নাই। মূলত হঠাৎ করে সামনে চলে আসছে, আমাকে দেখে ফেলে আমি রূপ পরিবর্তন করতে পারতেছিলাম না ওই সময়ের জন্য, যেহেতু ওর কাছে আলোও ছিল, আর আমি ইচ্ছা করে ওকে দেখা দেই নাই। তখন কিছু নিয়ম অনুযায়ী আমি ওর কাছে সাহায্য চাই, ও যদি একটু সাহায্য করতো আমি ওকে কিছু করতাম না। তখন ও কি করেছে, ও বুঝে ফেলেছে আমাকে ভয় দেখানোর জন্য সে আগুন জ্বালিয়েছে। আর হুজুর তুই তো জানিস আমরা জিন জাতিরা এসব আগুন লোহা এগুলো এড়িয়ে চলি, এগুলো আমাদের শরীরে ভিন্ন রকম একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই কারণেই আমি ওর উপর ক্ষেপে যাই। আর ওই সময় ফজরের আজান হয়ে গিয়েছিল বলে ওকে মারতে পারি নাই, তবে ওর গরু দুটোকে মেরে আমি চলে গেছি। তখন হুজুর বলে, কি সুন্দর আলাপ, হ্যাঁ, তুমি ওর গাড়িতে উঠতে চাইছো, তুমি ওর কোনো ক্ষতি করতে না, এই সমস্ত গল্প আমাকে বলে কোনো লাভ নাই। হ্যাঁ, তুমি ওখানে দাঁড়ায় থাকতেও চলে যাইতো, ওর মতো চলে যাইতো। এই বেটা, তুই গাড়িতে উঠতে চাইছিলিস কেন? ওর খাবারের প্রতি লোভে আসছিলি, এগুলো বলতে লজ্জা পাচ্ছিস না? এখন ভালোই ভালোই বলছি, তুই কিন্তু বড় একটা অপরাধ করছিস। এখন তোর শাস্তি কি হবে তুই বল। তোকে কিন্তু আমি এমনি এমনি ছাড়বো না, যে তোকে আমি বলবো তুই ওকে ছেড়ে চলে যা, তা হবে না। তখন নাকি ওই পেতনি বলে যে আমাকে কিছু দিতে হবে, তাহলে আমি ছেড়ে চলে যাব। হুজুর বলে, অসম্ভব, কিছু তো দেবই না, তুই যে ওর দুইটা গরু মারছিস এর জরিমানা দিয়ে যাবি, দুইটা গরু কিনা টাকা দিবি, কখন কিভাবে দিবি, কোথার থেকে গিয়ে নিয়ে আসবে বল, তুই তো কিছু পাবি না, উল্টারও জরিমানা দিবি, বল কিভাবে দিবি। তখন নাকি ওই কানাইয়া পেতনি বলে, আমি কিভাবে দেবো এগুলা। তখন হুজুর বলে, আমি তো জানি না, তুই গরিব মানুষের দুটো গরু মারছিস বিনা অপরাধে, এখন মিথ্যা গল্প আমাকে শোনাচ্ছিস। এখন বল, তুই কি তোর দোষ স্বীকার করে জরিমানা দিবি, নাকি আমি তোকে বন্দি করব। তখন ওই পেতনিটা হম্বিতম্বি শুরু করেছে। হুজুর বলে, বুঝছি, আর কোনো কথা হবে না তোর সাথে। তখন হুজুর একটা কাচের বোতল উনি আগে থেকে রেডি রেখেছিলেন, ওনার কাছে থাকে অবশ্যই ধরনের বোতল, তো ওই বোতলটা উনি কি করেছেন, এই সোহরাব মিয়ার নাকের কাছে ধরেছেন, জাস্ট 5 কি 10 সেকেন্ড ধরেছেন, বিড়বিড় করে কিছু দোয়া পড়েছেন। এরপর ওই বোতলের মুখটা যেই না লাগিয়ে দিয়েছেন, সাথে সাথে সোহরাব মিয়া ওই বৃত্তের মধ্যেই সেন্স হারিয়ে পড়ে যায়। 5 থেকে 7 মিনিটের মধ্যেই আল্লাহর রহমতে সোহরাব মিয়ার জ্ঞান ফেরে, উনি একদম স্বাভাবিক। এরপর হুজুর যেটা করেন সেটা হচ্ছে এই বোতলটা মাটিতে একদম পুঁতে ফেলেন, কোন একটা জায়গায় উনি পুঁতে ফেলেছিলেন বলে জানিয়েছেন। এরপর থেকে ওই বটগাছে এই সাদা শাড়ি পরিহিতা ওই নারী অবয়ব, যেটা কানাইয়া পেতনি বা কানাইয়া বুড়ি, তাকে কিন্তু কেউ দেখেনি। তবে বহু আগে দেখা যেত, তো এখনও অনেক মানুষ সেটা বলে, কিন্তু এখন সেটাকে দেখা যায় না। তবে এখন ওই বটগাছে অন্য কোনো পিশাচিনী এসে ভর করেছে কিনা এই বিষয়ে কিছু জানা যায় নাই। তবে হুজুর এই কাজ করার পর যখন সোহরাব মিয়ার পরিবার থেকে হুজুরকে হাদিয়া দেওয়ার কথা বলা হয়েছে, হুজুর সেটা গ্রহণ করতে রাজি হননি। হুজুর বলেছিলেন যে আমি মানুষের উপকারের জন্য এই কাজগুলো করি, আমি আসলে এইভাবে কোনো টাকা পয়সা নেই না। সময়টা 2021 সাল, অগাস্ট মাসের 30 তারিখ, রাত 11:35। হাসপাতালে বসে ঝিমাচ্ছিলাম, হঠাৎ খবর আসে ডক্টর আমাদের ডাক দিয়েছেন, কি যেন একটা ইমার্জেন্সি। আমার বাবার করোনা হয়েছিল, 20-22 দিন যাবৎ ঢাকার একটি হাসপাতালে তিনি ভর্তি। 3 দিন হলো ডক্টর লাইফ সাপোর্টে রেখেছেন। আমার বাবা মুন্সিগঞ্জের একজন খুবই জনপ্রিয় নেতা ছিলেন, তাকে চেনে না মুন্সিগঞ্জে এমন কেউ নেই বললেই চলে। এই সূত্রে অনেকে আমাকে বা আমার বাবাকে এই কয়েকদিনে দেখতে এসেছিলেন। অনেকে বলা বলি করছিল আমার বাবা নাকি আগেই মারা গেছেন, শুধু শুধু টাকা খাওয়ার ধান্দায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কারণ গত 7-8 দিন যাবৎ বাবার কোনো প্রকার রেসপন্স ছিল না। আইসিইউতে যাচ্ছিলাম আর এগুলোই মাথায় ঘুরপাক খাচ্ছিল। অবশেষে গেলাম আইসিইউর সামনে। ডক্টর ঠিক একটু মন খারাপ চেহারা নিয়ে দাঁড়িয়েছিলেন। আমার সাথে আমার বড় ফুফাতো চাচাতো ভাইরা ছিলেন।
তারা জিজ্ঞেস করলেন কি হয়েছে। ডক্টর বললেন, আপনার মামার হার্টবিট ঠিক 10 মিনিট আগে বন্ধ হয়ে গিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু হার্টবিট ফেরানো সম্ভব হয়নি। সরি বলে আর কি কি হাসপাতালের নিয়ম কানুন আছে তা বুঝিয়ে দিয়ে তারা চলে গেলেন। আমার বাবা ছিলেন আমাদের বংশের একটি ছাতা। তার ছায়াতলায় সবাই থাকতেন। কারো কোনো বিপদ হলে এই মানুষটাই সাহায্য করতেন। ওনাকে ছাড়া যেন আমরা সবাই অচল হয়ে গেছি। কিছু মুহূর্তের মধ্যেই নেমে পড়লো শোকের ছায়া, কান্নাকাটি পড়ে গেল চারিপাশে। আমার বড় ফুফাতো ভাই আমাকে বললেন ভেতরে গিয়ে দেখে আসতে। আমি ডাক্তারের দেয়া পিপিই ড্রেস পরে, প্রোটেকশন ড্রেস পরে ভেতরে গেলাম। বাবা শুয়ে আছেন ঠিক গত 7-8 দিন যাবৎ যেভাবে শুয়েছিলেন ঠিক সেভাবে। বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। আমার বাবা আর নেই, কিন্তু সে আমার সামনেই শুয়ে আছেন। কি মায়াবী সেই চেহারা! আমি আজও সেই চেহারা ভুলতে পারিনি। যেন মারা যাওয়ার পর বাবাকে একটু বেশি সুন্দর লাগছিল। গত 20-22 দিনের তুলনায় বেশি সুন্দর লাগছিল। আমি এক দৃষ্টিতে বাবার মুখখানার দিকে তাকিয়েছিলাম, আর আমার চোখ দিয়ে পানি পড়ছিল। নার্সরা বাবার শরীরে লাগানো বিভিন্ন যান্ত্রিক জিনিসপত্র খুলছিল। তখনই এক নার্স আমাকে বাইরে বেরিয়ে যাওয়ার অনুরোধ করলেন। মনের অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি বাইরে বের হয়ে গেলাম। হাসপাতালের সব নিয়মকানুন শেষ হওয়ার পর আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এসে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ আমার এক ফুপ্পিও তখন করোনায় আক্রান্ত। তাকে ঢাকা মেডিকেলে রাখা হয়েছিল। তিনি ছিলেন আমার বাবার সবচেয়ে প্রিয় কাছের বোন। তার অবস্থাও বেশ খারাপ পর্যায়ে ছিল। নিজের ভাইকে শেষ দেখা না দেখতে পারলে হয়তো তিনি আজীবন এই শোকটা ভুলতে পারবেন কিনা, তাই সিদ্ধান্ত নেওয়া হয় ফুপ্পিকে বাবার লাশটা শেষবারের মতো দেখিয়ে তারপরে আমরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ডিরেক্ট এখান থেকে রওনা দিব। আমরা পৌঁছালাম ঢাকা মেডিকেলে। ফুফাতো ভাই ফুপ্পিকে ধরে লিফট দিয়ে নিয়ে আসলেন। ফুপ্পি এ খবর পেয়ে ফুপ্পির অবস্থা আরো খারাপের দিকে। তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার সেই প্রিয় ভাই আর নেই। অনেক কষ্টে ফুপ্পিকে বুঝিয়ে ফুফাতো ভাইকে নিয়ে ফুফাতো ভাই তাকে নিয়ে উপরে চলে গেলেন, আর আমরা রওনা হলাম মুন্সিগঞ্জের জন্য। অ্যাম্বুলেন্সে বসে ভাবছিলাম, আল্লাহ কেন আমাদেরকে এত কষ্ট দেন? আমাকে এত কেন কষ্ট দিলেন? কেন জীবনটা এমন? আমি ছিলাম আমাদের ঘরের বড় ছেলে। আমার পরে আমার আরো 2টা ভাই আছে। আমাদের জন্ম ঢাকাতে। ঢাকাতে আমরা স্কুলে পড়াশোনা করতাম। বাবা রাজনীতি করায় মুন্সিগঞ্জে তখন ঝামেলা চলতো। এসব থেকে দূরে রাখার জন্য আমার মা আমাদের নিয়ে ঢাকায় থাকতেন এবং বাবা মুন্সিগঞ্জেই থাকতেন। সপ্তাহখানেক পরপর বাবা আসতেন আমাদের সাথে দেখা করার জন্য। কয়েকদিন থেকে আবার মুন্সিগঞ্জ চলে যেতেন। আমাদের বাসায় ঢাকায় আশ্বিন গেটে ছিল ও আম্মু সদরঘাটে পোস্ট অফিসে চাকরি করতেন। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন আমার মা মারা যান। আমি আমার মার লাশটাও শেষবারের মতো দেখতে পারিনি বলবো না, আমি দেখিনি, কারণ আমার দেখার সাহস হয়নি। মনে আছে আমি যখন আমার মাকে শেষবারের মতো দেখেছি, আমার মা রেডি হচ্ছিল মুন্সিগঞ্জে বাবার সাথে দেখা করতে আসবে বলে। ওই দিন ছিল 13 এপ্রিল। আমার একদম ছোট ভাইটার তখন বয়স মাত্র 40 দিন। আমাদের সাথে আমাদের নানি থাকতেন। নানির কাছে রেখেই মা প্রায়ই মুন্সিগঞ্জ আসতেন। ওই দিন আমার মাকে আমি দেখেছিলাম শেষবারের মতো। আমি আমার মেজো ভাইটার সাথে খেলছিলাম। আমার মা একটা সাদা কালো বোরকা পরে রেডি হচ্ছিল। শেষবারের মতো বের হওয়ার আগে আমার মা আমার দিকে তাকিয়ে বলল, আমি গেলাম, তুই খেয়ে নিস, আর পারলে পড়তে বসিস, কোনো দুষ্টুমি করিস না। সেই যে আমার দিকে তাকানোর চেহারাটা আমি আজও ভুলিনি, আমার স্পষ্ট এখনো মনে আছে। তারপর আর আমার মা ঢাকা ফিরল না। মুন্সিগঞ্জে সে ব্রেন স্ট্রোক করলো। বিকেলের দিকে খবর আসে যে মা নাকি মারা গেছে। আমার 2 খালাও ঢাকাতেই থাকতেন। তাদের অবস্থা তখন খুব খারাপ। এদিকে আমার ছোট ভাইটা মাত্র 40 দিনের। আমরা আমাদের গাড়ি নিয়ে চলে আসি মুন্সিগঞ্জের গাড়িতে। আমি নাকি অজ্ঞান হয়েছি 3 থেকে 4 বার, কিন্তু আমার মনে নেই সেগুলো। মা মারা যাওয়ার পর থেকে আমরা মুন্সিগঞ্জেই থাকি। মা মারা গেছেন আজ 15 বছর প্রায়। মা মারা যাওয়ার 1 বছর পরে আমার বাবা আরেকটি বিয়ে করেন। ওই ঘরে আমার 2টো ছোট বোন আছে, একটি ছোট ভাই আছে। মা বাবা দুজনের কথাই ভাবছিলাম, এমন অবস্থায় দেখি মুন্সিগঞ্জে চলে এসেছি আমরা। এলাকা ভর্তি মানুষ। এমন একজন নেতা মারা যায়, পুরো মুন্সিগঞ্জের খবর ছড়িয়ে পড়ে। আমরা যখন পৌঁছই তখন রাত প্রায় 3টা। পরের দিন জোহরের পর বাবার জানাজার নামাজ পড়ানো হয় আমাদের এক বিশাল জমিনে। আল্লাহর রহমতে প্রায়
5 থেকে 600 মানুষ জানাজা অংশগ্রহণ করেন সেদিন। আর জানাজা পড়ায় আমার মেজ ভাই তাজ। আমার বাবা আমাদের ছোট দুই ভাইকে প্রায় ছোটবেলায় মাদ্রাসায় দিয়ে তারা ওইখান থেকেই আলেম পড়ালেখা করান। আমার মেজ ভাইয়ের তখন 15 পারা এবং আমার ছোট ভাইয়ের 7 পারা কোরআন শরীফ মুখস্থ। জানাজার নামাজ পড়ে বাসায় চলে আসলাম। অনেকটা ভেঙে পড়েছিলাম, কারণ ঘরের বড় ছেলে আমি। আমার মাথায় বিভিন্ন চিন্তায় কষ্টে যেন ফেটে যাচ্ছিল। পরের দিন মাগরিবের নামাজ শেষ করে কবরস্থানের দিকে যাই, বাবার কবরটা জিয়ারত করতে ও আগরবাতি দিতে। আমি একাই যাই। জিয়ারত করা শেষে ঘুরে মেইন গেটের দিকে হাঁটা শুরু করি। তখন আকাশ অনেকটা কালো হয়ে গেছে, চারদিকে একটা সন্ধ্যার নীলছে আবার ছেয়ে গেছে। আর মনে খারাপ মন নিয়ে ভাবছিলাম আর হাঁটছিলাম। কবরস্থান থেকে বের হয়ে বাসার দিকে হাঁটা ধরলাম। সেই পথে এক বিরাট বাঁশঝাড় ছিল। ওখানে অনেকেই অনেক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছে, আমার মাথায় ওগুলো ছিল না। ঠিক বাঁশঝাড়ের নিচে আসার পরেই যেন গরম বাতাস আমার শরীরে একটা ধাক্কা দেয়। সাথে সাথে বাঁশগুলো মরমর করে নড়া শুরু করে। হঠাৎ দেখি উপর থেকে আমার উপরে কয়েক ফোঁটা পানি পড়তে শুরু করলো। উপরে তাকাই এবং তাকানোর পর দেখলাম না, ভাবলাম বৃষ্টি হচ্ছিল, তাই হয়তো গাছের পানি পাতায় পড়েছিল, বাতাসে সেগুলো পড়া শুরু করেছে। বাসায় চলে আসি ওই দিন। তার একদিন পর থেকে আমার সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটা শুরু হয়। যেমন প্রতিদিন রাতে উল্টাপাল্টা স্বপ্ন দেখা, ঘরের দরজায় টোকার শব্দ, ঘরের জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায়, নানা ঘটনা। আমি ছোটবেলা থেকেই সাপ অনেক ভয় পাই, বিশেষ করে গুই সাপ। বাবা মারা যাওয়ার 3 দিনের দিন আমি রাতে স্বপ্নে গুই সাপ দেখি। পরের দিন আমি আমার এক কাকিকে ঘটনাটা বলি। তিনি বলেন একটা সূরা কাফ পরে ঘুমাতে আর পাক পবিত্র থাকতে, যা আমি সব সময় করি। বাবা মারা যাওয়ার ওই 3-4 দিন, কেউ মারা গেলে 4 দিনের দিন নাকি গরিব মিসকিন খাওয়ানোর যে আয়োজনটা হয়, ওইটা আমরা পালন করি। ঘরে বড় হয়, চাপটা আমার উপরেই বেশি পড়ে। সারাদিন কাজ করে ক্লান্ত অবস্থায় যখন রাতে ঘুমাতে যাই, আমি স্বপ্নে দেখি আমি আমার রুমের সেই পশ্চিম দিকের দরজাটা খুলে দাঁড়িয়ে আছি, আর উত্তর পাশের 2 তলা থেকে যেখানে বাবা থাকতেন সেই সিঁড়ি দিয়ে বাবা নামছেন। আমি স্বপ্নের মধ্যে অনুভব করছি তিনি সিঁড়ি দিয়ে নামছেন, আর আমার শরীর অসাড় হয়ে আসছে। আমি দম নিতে পারছি না। কেমন এক অদ্ভুত অনুভূতি, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এমন সময় বাবা সিঁড়ি দিয়ে নেমে চলে যান, আর আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি। পরে আবারও সেই কাকিকে ব্যাপারটা বললাম। তিনি বললেন তার একজন চেনা হুজুর আছে, আমাকে তিনি সব সময় করে একদিন সময় করে তার কাছে নিয়ে যাবেন। তো ওই দিন রাতে আর কিছু হলো না। পরের দিন আমি সন্ধ্যাবেলায় আমার রুমে বসেছিলাম, হঠাৎ কবরস্থানের সাথে জানালায় টাক টাক করে 2টা টোকার আওয়াজ শুনলাম, আর সাথে সাথে বিদ্যুৎ চলে গেল। পুরা রুমে ঘুটঘুটে অন্ধকার। আমি একা বসে আছি বিছানায়, ফোনটা খোঁজার চেষ্টা করছি। তখন দেখলাম বিছানার ঠিক এক পাশে একজন কালো অবয়ব দাঁড়ানো। আমার জন্য বুক কেঁপে উঠল। হঠাৎ এমনটা দেখায় মারাত্মক রকমের ভয় পেয়ে যাই আমি। আমার হাত পা কাঁপাকাঁপি করছিল। আমি ওই অবয়বটার দিকে তাকিয়ে অন্ধকারে বিছানায় আমার ফোন খুঁজছিলাম, ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য। খুঁজতে খুঁজতে এক সময় দেখি অবয়ব যেন আকারে আরো বড় হয়ে মিলিয়ে গেল। এমন সময় আমার হাতে কিছু একটা লাগে। আমি আন্দাজ করতে পারছিলাম যেটা কোনো মহিলার বড় চুল। আমার ভয়ের পরিমাণ আরো বেড়ে যায়, কারণ রুমে আমি একা ছিলাম। রুম ভেতর থেকে লক করা, রুমে কারো থাকার কথা না। অন্ধকারে আমার হাত এক সময় ওই জিনিসটার চেহারা লাগে। ওই চেহারার শেপ মোটা মানুষের চেহারা মনে হচ্ছিল না। এমন সময় হঠাৎ কেউ আমার গলা চেপে ধরে। আমি হাজারো চেষ্টার পরেও চিৎকার দিতে পারছিলাম না। দিচ্ছিলাম ঠিকই, কোনো সাউন্ড বের হচ্ছিল না, যেটা আমি বুঝতে পারছিলাম। হাতটা ধরে আমি আমার গলা থেকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওই হাত এতটাই শক্ত আর এতটাই মোটা ছিল, যার সাথে আমি কখনোই পেরে উঠতে পারবো না। আমি তা হাত ধরেই বুঝে গেছিলাম। কিছুক্ষণ দাপাদাপির পর কারেন্ট চলে আসে, আর আমি অনুভব করি যে জিনিসটা হয়তো আমার গলা ছেড়ে দিয়েছে। এরপরে আমার আর কিছু মনে নেই। হুশ ফিরে দরজা বাড়ি দেওয়ার আওয়াজ ওঠে, আমার দরজা বাড়ি দেওয়ার আওয়াজে উঠে দরজা খুলি। তখন বেশ গলায় ব্যথা অনুভব করছিল। দরজা খুলে দেখি আমার ছোট ভাই আসছে ভাত খাওয়ার জন্য আমাকে ডাক দিতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা। ওই দিন ভাত খাওয়ার সময় আমি বলি ঘটনাটা সবাইকে। সবাই বলতে শুরু করে। আমার কাকি, ফুপ্পি,
ওনারা তখন আমাদের ঘরেই ছিলেন। তারা সিদ্ধান্ত নেয় যে ওই কাকের চেনা হুজুরের কাছে আমাকে নিয়ে আগামীকালকে নিয়ে যাবে। আর আজ আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে তাদের ঘরে ঘুমানোর জন্য বলে। খেয়ে দিয়ে আমি কাকাদের ঘরে চলে যাই। আমার কাকাদের ঘরে ছিলেন আমার কাকি, চাচাতো বোনের একটা ছেলে যার বয়স 2 বছর হয়তো তখন, আর আমার চাচাতো ভাই। আমার কাকা আরো অনেক আগেই মারা গেছেন। গিয়ে দেখি চাচাতো ভাই আগে থেকেই ঘুম। তারপর ফ্রেশ হয়ে আমিও শুয়ে পড়ি। কতক্ষণ শুয়ে থাকার পর ঘুম চলে আসে। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি যে আমার কাকি তাদের পাকের ঘর থেকে, রান্নাঘর থেকে আমাকে ডাকছেন, এই শুই না যা রে, দেখা যা। আমি যাই, গিয়ে দেখি আমার কাকির চেহারা কেমন জানি হয়ে আছে। তার চেহারায় এক পৈশাচিক হাসি। আমি কখনোই তাকে এইভাবে দেখিনি। আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে হাসতে হাসতে বলে, তোর ডাকতাছি, হাস না কেন? দেখবি একটা বড় মাছ আইনা কাটছি, তুই আর আমি মজা করে খাবো বলবো। আমি চুপ করে কাকের দিকে তাকিয়েছিলাম। তিনি আমার হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে আমাকে পিড়িতে বসালেন। তার পাশে থাকা একটা বড় ডেকচি থেকে ডেকচির ঢাকনাটা সরালেন আর বললেন, দেখ তাজা মাছ, খাইতে স্বাদ। দেখলাম ডেকচির মধ্যে কোনো মাছ নাই, বরং আমার চাচাতো বোনের ছেলের শরীরটা পিস পিস করে কাটা, রক্ত আর রক্ত। আমার বুকটা একটা ছিপ দিয়ে উঠলো যে আমি এটা কি দেখলাম। এমন সময় কাকি সেই ছোট্ট চাচাতো ভাইয়ের বুকের অংশটা হাতে তুলে নেয়, চাবানো শুরু করে। বাজে দৃশ্য। আওয়াজটা আরো খারাপ, কচকচ করে আওয়াজ হচ্ছে। রক্ত মাটিতে পড়ছে তার হাত থেকে, মুখ থেকে। মুখটা রক্ত লাল হয়ে গেছে। আমি ভেবে পাচ্ছিলাম না এমন অবস্থায় আমি কি করব। আমি শরীরে না ওঠার মতো শক্তি আছে, না এই দৃশ্য দেখার মতো অবস্থা। আমি ভাবছিলাম কেন আমি অজ্ঞান হচ্ছি না, কেন এগুলো দেখা লাগছে। হঠাৎ কাকি হাতে করে কিছু নাড়ি ভুড়ি আমার দিকে এগিয়ে দেয়, বলে, নে খায়া দেখ, খুব স্বাদ। কচি মাছটা, রক্তের যে গেরান, উফ। এমন সময় আমার ঘুম ভেঙে যায়। লাফ দিয়ে উঠি, ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:30। একটু পানি খেয়ে আমি আবারও ঘুমানোর জন্য শুয়ে পড়ি আর ভাবতে থাকি কি দেখছি, কেন দেখছি। এবং ওই রাতে আর ঘুম হলো না। পরের দিন কাকিকে আমি আবারও ঘটনাটা বলি। তারপর তিনি আমাকে সেই হুজুরের বাসায় নিয়ে যান, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বাড়িতে ছিলেন না। তার নাম্বার নিয়ে তাকে কল দিলে তিনি পরের দিন বিকালে আসেন। ওই দিনের মতো বাসায় চলে আসি। রাতে আবার খেয়ে দিয়ে ঘরে চলে যাই, চাচিদের ঘরে। একা নিজের রুমে থাকার সাহস হচ্ছিল না। কাকিদের ঘরে যে চাচাতো ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে দুজনে শুয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ কান্না করার আওয়াজ শুনে আমার ঘুম ভাঙে। উড়ে দেখি পাশে চাচাতো ভাই নেই। কতক্ষণ স্থির থেকে খেয়াল করি কান্নার আওয়াজ অন্য রুম থেকে আসছে। আমার চাচাতো বোন যেই রুমে থাকে সেই রুম থেকে কান্না করছে তার 2 বছরের বাচ্চাটা, আর তিনি বাচ্চার সাথে চিৎকার চেঁচামেচি করছেন। মনে মনে ভাবি যে এত রাতে এইভাবে আপু চিৎকার করছে, তাও এত ছোট বাচ্চার সাথে। আর আপু তো এমন না। আসলে তিনি তার ছোট বাচ্চাকে গালাগালি করছিল, ও তার স্বামীকে গালাগালি করছিল। দুলাভাই মালয়েশিয়াতে থাকতেন। তা আমি বিছানা থেকে উঠে দেখতে যাই কি হয়েছে। চাচাতো বোনের রুমে যাওয়ার আগে কাকি যেই রুমে ঘুমান ওই রুমে ক্রস করে তারপর যাওয়া লাগে। যাওয়ার সময় দেখলাম কাকির রুমের দরজা খোলা, কিন্তু কাকি নেই। আপুর রুমের দরজার সামনে দিয়ে উকি দিতে এক ভয়াবহ দৃশ্য দেখলাম মানে কি দেখা লাগলো। আপু তার 2 বছরের বাচ্চাটার উপর বসে আছে, বিভৎস এক চেহারা নিয়ে সিলিং এর দিকে তাকিয়ে গালাগালি করছে। বাচ্চার অনবরত কান্না করে যাচ্ছিল। কিছু বুঝতে পারার আগে দেখলাম চোখের পলকে আপু তার বাচ্চার উপর বসা থেকে উঠে বিছানায় দাঁড়ালেন, আর তার বাচ্চার পা ধরে খাটের মাথার এখানে যে কাঠের ডিজাইনওয়ালা অংশ থাকে ওইটার মধ্যে সজোরে বাচ্চার মাথাটা বাড়ি দিলেন। মনে হলো এক বাড়িতে বাচ্চার মাথাটা থেতলে গেল। রক্তের চারপাশ ও আপুর চেহারা জামা কাপড় ভরে গেল। এতে সে যেন খুব উৎসাহিত, খুশি হলেন। তারপর আমার দিকে তাকিয়ে সেই রক্তমাখা চেহারা নিয়ে এক বিদঘুটে হাসি দিলেন এবং বাচ্চাটাকে আবারও কাঠের সাথে বাড়ি দিতে লাগলেন। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তৎক্ষণাৎ আমার জ্ঞান হারালাম। হুঁশ ফিরলে দেখি সকাল। আমার চারপাশে আমার মানুষ, কাকি, ফুপ্পিরা সবাই আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল, আমি রাতে এমন কেন করলাম। আমি জিজ্ঞেস করলাম কি করলাম আবার। কাকি বললো রাতে যখন তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেন তিনি রান্নাঘর থেকে পলিথিনের শব্দ পান। কে যেন পলিথিন নাড়ানাড়ি করছে।
তো তিনি রান্নাঘরের দিকে গিয়ে দেখেন আমি রান্নাঘরের যে ডাস্টবিন আছে সেখান থেকে পলিথিন থেকে ময়লার মধ্যে মুখ দিয়ে খাচ্ছি। তিনি আমাকে ডাক দিয়ে ধরতে গেলে তার দিকে নাকি আমি ময়লা ছুঁড়ে দিই, পাগলের মতো হাসতে থাকি আর বলি, আমাকে মাছ দে, মাছ খাবো। এই বলে ফ্রিজ খুলে কাঁচা মাছ খুঁজতে থাকি। এই সময় কাকি অনেক ভয় পেয়ে যায়, দৌড়ে আপুকে ডাক দিয়ে নিয়ে আসে। আপু এসে দেখে বরফে জমে যাওয়া মাছের পোটলা দাঁত দিয়ে খোলার চেষ্টা করছি। তারপর আপু সূরা পড়া শুরু করলেন, কারণ এতক্ষণে ওদের বোঝা বাকি নেই যে এটা অলৌকিক কিছু। তার কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান শোনা যায় আর আমি বেহুশ হয়ে যাই। এই ঘটনা শোনার পর আমি আমার সাথে ঘটে যাওয়ার ঘটনা সবাইকে বলি। সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে আমাকে নিয়ে। ওই দিনই আবার আমাকে সেই নাম করা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আমাকে দেখে সকল ঘটনা শুনে সূরা পরে ফু দিয়ে পানি পড়া দিয়ে বাসায় চলে যেতে বলেন, আর বলেন কাল আবার আসতে, কিন্তু সমস্যার আসল কারণ জেনে জানাবেন। ওই দিনের মতো আমরা বাসায় চলে আসি। ওই দিন রাতেই আমি স্বপ্নে দেখি সেই বিছানার পাশে দাঁড়ানো আছে কালো অবয়ব। আমাকে বলছে, হুজুর টুজুর দিয়ে কোনো লাভ নাই, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আরো কিছু ভাষায় হুজুরকে গালাগালি করে কিছু কথা বললো যা আমি বুঝতে পারলাম না এবং আমি এখন বলতেও পারছি না। পরে ওই অবয় একসময় এসে রাগান্বিত হয়ে আমার গলা চেপে ধরলো। এই সময় আমার সাথে ঘুমানো চাচাতো ভাই গোগানোর শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখে আমি আমার নিজের গলা নিজেই চাপছি। আমার মুখ দিয়ে ওই মুহূর্তে লালা পড়ছে, একাকার অবস্থা। সাথে সাথে এই কাকিকে আপুকে ডাক দেয় তারা। এছাড়া ডাক দেওয়ার পর পরা পানি খাইয়ে আমার উপর ছিটানো হয়, আমাকে হুঁশে আনে। ওই রাতেও আমার আর ঘুম হলো না। এর পরের দিন আমি আর কাকি আর হুজুরের কাছে যাই। হুজুর বলেন আমার ওপর নাকি বাঁশঝাড়ের একটা পিশাচের নজর পড়েছে। ওই দিন সন্ধ্যায় মূলত আমি মাছ দিয়ে ভাত খেয়ে মাগরিবের নামাজ পড়ে তারপর কবরস্থানে যাই। আসার সময় সেই বাঁশঝাড় থেকে নাকি সেই পিশাচের নজর লাগে আমার। সে আমার ক্ষতি করার নাকি অনেকভাবেই চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। তারপর একটা তাবিজ দিয়ে বলে এটা সাথে রাখতে আর কিছু নিয়ম কানুন মেনে চলতে। তাও আমি প্রায় সময় খারাপ স্বপ্ন দেখতাম, কিন্তু একসময় গিয়ে আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। ঘটনাটা তো ভয়াবহ না, কিন্তু নিজের সাথে ঘটনা তো সত্য ঘটনা। জানি না গুছিয়ে লিখতে পেরেছে কিনা, কোনো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন বিপ্লব ভোলা থেকে, এবং বিপ্লব তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি বিপ্লবের পাঠানো ঘটনায়। 2016 সালের কথা। বিপ্লব তখন এইচএসসি পাশ করেছেন। বিপ্লব প্ল্যান করছিলেন তিনি ঢাকায় চলে আসবেন, পড়াশোনা করবেন, মানে হায়ার স্টাডি করবেন, ইউনিভার্সিটিতে স্টাডি করবেন, যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো সেইভাবে প্রিপারেশন নিচ্ছিলেন। এর মাঝে তার বন্ধু ছিল ঢাকায়, তাদের সাথে কথা হচ্ছিল। তার বন্ধুরা বলছিল যে সে আসার আগে তারা একবার বেড়াতে যেতে চায় বিপ্লবদের এলাকায়। তো বিপ্লব বললেন যে ঠিক আছে চলে আসো। তো সেরকম একটা প্ল্যান করে একদিন তার দুই বন্ধু নয়ন এবং সাগর চলে আসলো তাদের এলাকায়। তো বিপ্লব তাদের নিয়ে ঘোরাঘুরি করলেন, তার এলাকা দেখালেন। বেশ সুন্দর জায়গা, বিপ্লবদের বাড়ি যেখানে ছিল খুব সুন্দর। তো সেটা দেখালেন, সেখানে তারা দু একদিন ঘুরলেন ফিরলেন। তো তারপর বন্ধুরা প্ল্যান করলেন বিপ্লবের নানা বাড়ি যাওয়ার। তো বিপ্লবের নানা বাড়িটা আরেকটু দুর্গম অঞ্চলে, যেখানে চর বেশি, সেই জায়গায়। তো বিপ্লব নানা বাড়িতে কথা বলে তাদের সাথেও মানে মেক শিওর করলেন যে তিনি বন্ধু নিয়ে আসবেন। তো তারপর তিনি চলে গেলেন সেখানে বন্ধুদের নিয়ে। তো তিনজনেই খুব খুশি যেখানে গেছেন। জায়গাটা চর এলাকা, খুব সুন্দর, খুব ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড সবকিছু। তো ওইখানে কি করবেন এইসব নিয়ে গল্প করছিল নয়ন আর সাগর বিপ্লবের সাথে, যেখানে আমরা কি করব, মানে কিভাবে সময়টা কাটাবো। তাদের ওখানে থাকার প্ল্যান 2 দিনের। তো বিপ্লব বললো যে আমরা একটা কাজ করতে পারি, আমরা রাতের বেলা চরে গিয়ে ক্যাম্পিং করতে পারি। অনেক চর আছে ওইখানে, একদম গহীন জায়গা। তো একটু কনফিউজড হয়ে গেল নয়ন আর সাগর যে ওইখানে গেলে আবার রাতের বেলা কিছু হবে না তো, মানে সব সেফ তো। তো বিপ্লব তাদের অ্যাসিওর করলেন যে না, কোনো সমস্যা নাই। তিনি আগেও গিয়েছেন তার এলাকার বন্ধুদের নিয়ে, মামাদের সাথেও গিয়েছেন। তো কোনো সমস্যা হয় না, ওখানে গিয়ে বারবিকিউ করেন তারা, একটা মানে ক্যাম্প করেন, থাকেন রাতের বেলা, বেশ ভালো লাগে। তো বললেন বন্ধুদের যে না কোনো সমস্যা নাই, সব ঠিক থাকবে, কোনো অসুবিধা নাই। তো বন্ধুরা বললেন যে আচ্ছা ঠিক আছে। তো ওইভাবেই সবকিছু তাদের প্ল্যান হলো। আর বিপ্লব তার ছোট কাজিনদের দিয়ে কেনাকাটা করালেন, এই যে যা যা লাগে আর কি, মুরগি, তারপর চিপস ইত্যাদি ইত্যাদি, এগুলো সব রেডি করলেন। চিন্তা করলেন যে রাতের বেলা তারা যাবে, মানে সে আর তার 2 বন্ধু। ছোট কাজিন যেতে চাইছিল, তারা না করে দিচ্ছে, বলে না তোরে নিব না।
তো ওখানে গিয়ে তারা বসবে চরের মধ্যে একটা জায়গায়, সেখানে ক্যাম্প করবে, তারপর খাওয়া দাওয়া হবে, রাতের বেলা আড্ডা হবে, আর পরদিন তারা ব্যাক করে চলে আসবে সকালে। তো ওইভাবে সবকিছু প্ল্যান করে সময় মতো তারা সব রেডি করলো। তার কাজিন তাকে বারবার বললো যে আমারে নিলা না, এটা খারাপ করলা, আমারে নিলে ভালো হইতো। সে বললো না, তোর বাপ মা দিবে না যাইতে, অসুবিধা নেই। তো সবকিছু প্ল্যান করে তারা সুন্দর করে উঠে বসলো। তার মামার নৌকা ছিল, ওই নৌকাতে করে চরের দিকে রওনা দিল। তো তখন জোয়ার লাগছে, খালে বেশ পানি, খুব সুন্দর টলটলা পানি। এর মধ্যে নৌকাতে উঠে বসে নৌকা বাওয়া শুরু করলো বিপ্লব। আর সাগর আর নয়ন তারা নৌকা বাইতে পারে না তেমন, তারা জাস্ট বসে আছে, তাকায় আছে, বইটা আছে আরেকটা। তারা চিন্তা করছে যদি প্রয়োজন হয় তারা বাইবে। তো তারা বারবার জিজ্ঞেস করতেছে বিপ্লবকে যে এই নদীতে উঠলে কি তুই বাইতে পারবি? বিপ্লব বলছে আরে রিল্যাক্স, চুপচাপ বসে থাক, এত চিন্তা করিস না, দেখ আশেপাশে কি সুন্দর, উপভোগ করে। তো তারা তিনজনই দেখতেছে যে সুন্দর চাঁদের আলো পড়ছে এবং খালটা তো বেরোচ্ছে, খালের দুই পাশে গাছগাছালি। তো সেই চাঁদের আলো এসে গাছগাছালিতে পড়ে সেই গাছের ছায়া পড়তেছে পানিতে, আর মাঝখানে টলটলা জায়গাটা চাঁদের আলো পড়ছে, খুব সুন্দর লাগতেছে। মনে হচ্ছে এই রাতের যে খালের পানিতে সেখানেও এই গাছের একটা ছবি তৈরি হয়েছে, আর মাঝখান দিয়ে সুন্দর করে একটা জ্যোৎস্নার রেখা চলে গেছে। যাই হোক, অসাধারণ একটা দৃশ্য। তো খুব ভালো লাগতেছে, নয়ন সাগর তাদের কাছে খুবই ভালো লাগতেছে, বিপ্লবেরও খুব ভালো লাগতেছে। তার ক্লোজ দুইজন ফ্রেন্ড আছে সাথে। তো যাই হোক, নৌকা বাইতে বাইতে তারা একসময় বের হয়ে আসলো নদীতে। নদীতে এসে তো একদম খোলা বাতাস, মানে দমকা বাতাস বাড়ি মারলো, অনেক সুন্দর একটা পরিবেশ। তো সবাই বেশ খুশি, কিন্তু নয়ন আর সাগর একটু কনফিউজ যে বিপ্লবকে বারবার বলতেছে তুই কি যাইতে পারবি চর পর্যন্ত? আরে চুপ থাক, চুপচাপ বসে থাক। বলে আমরা কি হেল্প করবো বাইতে? বলে প্রয়োজন হলে বলবো না, অসুবিধা নাই, এখন বসে থাক। তো বিপ্লব নিজেই বেয়ে বেয়ে চলতেছে, খুব সুন্দর। এর মাঝে গল্প করতেছে তারা, গল্প চলতেছে, ঢেউ একটু বাড়ছে, নৌকার একটু দুলনি বাড়ছে। যাই হোক, এইভাবে করে যেতে যেতে দূরে দেখা গেল সেই চর, যে চরটাতে তারা যাবে। খুব সুন্দর পরিবেশ, গাছ গাছালি দেখা যাচ্ছে, একদম চারিপাশে ঘিরে আছে, ওই পাশে চরের একটা অংশ পুরো খোলা। তো বিপ্লব ওই নৌকা বাইতে বাইতে চরের দিকে নিয়ে আসলো। তো বললো যে তোদের যদি এত শখ থাকে তাহলে এখন বইটা মার। কিভাবে মারবি বলে দিয়েছে, তো বলে দেয় যে এইভাবে করে বইটা বাইবি, তাহলে আরো তাড়াতাড়ি আমরা পৌঁছায় যাবো। যাই হোক, সুন্দরভাবে বইটা তুলে নিল সাগর, নিয়ে সেও বইটা মারতে থাকলো। তো বইটা বাইতে বাইতে একদম কাছে চলে আসলো চরের এখানে, খ্যাচ করে নৌকা বিঁধলো, আর নেমে তিনজনে মিলে নৌকা টেনে আরো উপরে উঠায় নিল, নিয়ে তাদের নৌকা বাঁধলো, ওই যে খুঁটি দিয়ে বাঁধলো, বেঁধে শক্ত করে। বললো যে এইবার চল। চরে নেমে তো খুব খুশি, নয়ন আর সাগরের কাছে খুবই খুশি লাগতেছে। মানে একদম একটা জায়গা পুরা খোলা, অনেকখানি খোলা জায়গা, দূর দিয়ে দেখা যাচ্ছে যে গাছ গাছালি, একদম বাতাস শোঁ করে যখন বইতেছে, শোঁ করে একটা শব্দ হইতেছে, মনে হচ্ছে কেউ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে, এরকম একটা অবস্থা। তো খুব এনজয় করলো তারা। তারা বললো যে জোস জায়গা। আর দূরে তাকায় দেখতেছে যে ওখানে অনেক বড় বড় গাছ আছে, ভেতরে জঙ্গলের মতো ওই জায়গাটা, আরো ভিতরের দিকে। তো বলে আমরা এখানেই থাকবো। বিপ্লব বলতেছে আমরা আর ওইখানে ভিতরে যাব না, আমরা এই কাছাকাছি জায়গায় থাকবো। তো ওখানে তাদের যা যা জিনিস ছিল বের করলো। বিপ্লবের মামার ওখান থেকে একটা তাঁবুর মতো ছিল, সেটাও নিয়ে আসছে বিপ্লব। মোটামুটি আর কি পুরানো, অনেক পুরানো একটা তাঁবুর মতো, বেশ বড় কিছু না, বাট ওখানে চাইলে তারা বসতে টসতে পারবে আর কি। তো সবকিছু সেট আপ করলো, বসে দুইজন তিনজন একটু গল্প করলো, হাঁটাহাঁটি করলো। তারপরে তখন নাকি একদম চাঁদ উঠে গেছে, চাঁদটা বেশ বড় হয়েছে, আলো পড়ছে। তো বললো আমরা এখন বারবিকিউ আয়োজন করি। যাই হোক, তিনজনে মিলে ওইখানে করলো, সবকিছু রেডি করলো, ওই তাদের জিনিসপত্র যা নিয়ে আসছিল। গ্রিল মানে কি ওটা প্রফেশনাল কোনো গ্রিল না, বাট একটা গ্রিল বানানো আর কি, ওটা যে করতে পারে তারা। তো সেটার সাথে তাদের যে নিয়ে আসা চিকেন, সেগুলোতে ম্যারিনেট করে নিয়ে আসছে। খুলে তারা ওখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করলো, কাঠ টাট দিয়ে এরকম করে। তারপর শুরু করলো তাদের বারবিকিউ। তো বেশ ভালো লাগতেছে তাদের কাছে, সুন্দর একটা ঘ্রাণ হয়ে গেছে চারপাশে, এই বারবিকিউর ঘ্রাণ। আর আশেপাশে খোলা জায়গা, দেখা যাচ্ছে পানি, দূরে চিকচিক করতেছে চাঁদের আলো পড়ে, আর দূরে নৌকা দেখা যাচ্ছে এরকম। তো খুব এনজয় করতেছে তারা। এরকম করতে করতে তাদের বারবিকিউ রেডি হয়ে গেল। তিনজনে বসে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পর গল্প গুজব চললো অনেকক্ষণ গল্প গুজব করে তিনজনে বললো যে এক কাজ করবো, রাত্রে ঘুম আসলে, বিপ্লব বলতেছে এক কাজ করি, আমি যে নৌকায় ঘুমাই, নৌকার মধ্যে এরকম আছে, বেডিং আছে, আমি যে ঘুমাই, তোরা দুইজন এইখানে থাক, এই যে ছোট্ট তাঁবুর মতো যে বানাইছে, বলে এখানে থাক, চাদর টাদর তো নিয়ে আসছি। তো তারা বলে যে না না না, আমরা তিনজন এখানে থাকবো। আচ্ছা, যেভাবে হোক একসাথে থাকবো, অসুবিধা নেই। আর ঘুম আর কি, শেষ রাতটাতে একটু ঘুম আসবে। তো তিনজনে ওই যে তাঁবুর মতো যেটা বানাইছিল ওইটা আরো সুন্দর করে গোছায় টোছায়, ওই নৌকার মধ্যে টুকিটাকি বেডিং ছিল, ওগুলো এনে বিছায় ওই শুয়ে 800 গল্প করতেছে। আর ওই ইসের পাশে যেখানে তারা ওই গ্রিল লাগাইছিল, ওই জায়গাটাকে সরায় ফেলছে, ওখানে পাশ দিয়ে একটু ওই ইট টাইপের দিয়ে দিছে, ওই জায়গায় আগুন জ্বলতেছে আর কি হালকা।
টিমটিমে আগুন জ্বলতেছে। ওই আগুনটা জ্বলাতে তাদের কাছে ভালো লাগতেছে, একটা ক্যাম্প ফায়ার টাইপের। আর গাছপালার ভেতরে দেখা যাচ্ছে অন্ধকার। এখান থেকে নয়না সাগর দেখতেছে যে জায়গাটা অন্ধকার। আর এই বাতাস যখন বইতেছে শোঁ শোঁ করে একটা শব্দ হইতেছে ওই পাশে কিছু এরকম নলখাগড়ার বনের মতো আছে পানির উপরে, ওই দিক দিয়ে একটা খালের মতো ঢুকে গেছে ওই জায়গায়। তো ওখান দিয়ে বাতাস আসতেছে এবং বাতাস শব্দ হচ্ছে একটা, মানে খুব মানে অন্যরকম একটা পরিবেশ। চাঁদটা আবার হেলে গেছে একদিকে, একটু ডিফারেন্ট কালার ধারণ করছে। তো গল্প করতেছে আধশোয়া হয়ে তিনজনে, বিভিন্ন কথাবার্তা, নিজেদের এক একটা ঘটনা বলতে বলতে হঠাৎ করে সাগর বলল যে আমার একটু পেটে চাপ পড়ছে, আমাকে যেতে হবে। মানে তার পেটে একটা প্রেশার আসছে, সে বললো আমাকে যেতে হবে। হেনে কেমনে কি? তো তখন বিপ্লব বলতেছে কেমনে কি মানে হেনতে যা, ওই সোজা যে ওই দেখছোস ওই দূরে দেখায় দেয় বলে ফাঁকা জায়গাটা, ওখানে ঢোক, টর্চ লাইটটা নিয়ে যায়, ওখানে ঢোক, ওখানে যে কোন একটা ভালো জায়গা বেছে আড়ালে তোর কাজ সার সেটা চলে আয়। তো তাকে টুকিটাকি যা তা দেওয়ার দিয়ে দেয়। ওখানে যে নিয়ে আসছিল, টিস্যু পেপার নিয়ে আসছিল, পানি নিয়ে আসছিল, বোতলে দিয়ে দেয়। তো সাগর এগুলো নিয়ে আস্তে করে হেঁটে চলে যায় ওই জায়গায় জঙ্গলের ভেতরে। আর ওরা দুজন গল্প করতেছে, নয়ন আর বিপ্লব দুজন গল্প করতেছে। সাগর ফ্ল্যাশ লাইট মারতে মারতে যাচ্ছে। তো সাগরের কাছে নাকি বেশ ভালো লাগতেছিল হাঁটতে, একা হয়ে গেছে যখন, ওরা দুজন অনেক পিছনে, সে হেঁটে যখন ওই গাছগাছালির ওই ফাঁকা জায়গা একটু জংলা জায়গাটা দিয়ে ঢুকতেছে, তার কাছে বেশ ভালোই লাগতেছিল। মানে একটা শব্দ সে এনজয় করতেছে মনের। তো চিন্তা করতেছিল যে আমি আমার কাজ সেরে আমি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তারপরে একটু একা হাঁটা চলা করবো দিক দিয়ে, একা বেশ ভালো লাগতেছে। যেরকম চিন্তা করতে করতে সাগর চলে গেল ওই গাছপালার মধ্যে। এখন সে এমন একটা জায়গায় চারপাশে মোটামুটি গাছপালা আছে, মানে একটু আড়াল, মানে বন্ধুদের কার দেখা যাচ্ছে না এদিকে, নীরব। এবং সে পা দিয়ে ফেলতেছে, সামনে পাতা, শুকনা পাতার মধ্যে পা খসখস করে পড়তেছে। তাকে বিপ্লব বলছিল সাবধান, সাপ টাপের মধ্যে পাড়া দিস না, বা লাইট ভালো মতন মেরে যাইস। তো সে ওই ফ্ল্যাশ লাইট মেরে মেরে যাচ্ছে, দেখতেছে শুকনা পাতার মধ্যে পাড়া দিতে দিতে এক জায়গায় দেখলো সে একটু মানে একটু ঝোপের আচ্ছাদন আর কি, একটা গাছ এরকম উঠে গেছে, ওই জায়গায় একটু ঝোপ টোপ আছে এরকম। তো সে ভালো মতো ফ্ল্যাশ লাইট মেরে তার মতো সে লাইটটা নিভাই দিল, নিয়ে তার মতো সে তার কাজ করলো আর কি ওখানে। তো তার মোটামুটি নিজের কাজ শেষ, সে উঠে যাচ্ছে ওখান থেকে। উঠে যাওয়ার সময় হঠাৎ করে তার কাছে মনে হলো তার উপরে, মাথার উপরে বেশ খানিকটা উপরে একটা মনে হচ্ছে আলোর মতো দেখলো সে। তো সে একটু চমকায় উঠছে যে কেউ তার বন্ধুরা দুষ্টুমি করতেছে নাকি, বন্ধুরা তো অনেক রকম দুষ্টুমি করে, বন্ধুরা দুষ্টুমি করতেছে নাকি, উপরে আলো কেন? তো সে উঠে দাঁড়ায় তাকাইছে, তাকায় দেখতেছে গাছের উপরে আলো দেখা যাচ্ছে, গাছের উপর দিকে মনে হচ্ছে কোনো ল্যাম্প বা কিছু জ্বলতেছে আগুনের মতো। তো চিন্তা করলো গাছের উপরে কে, এখানে কি গাছের উপরে মানুষ উঠছে? গাছটা কিন্তু বেশ মোটা বড় গাছ। একটু পর দেখলো ওই আলো যেটা দেখতেছিল সোর্স, ওটা লাফ দিছে উপর থেকে আলোটা। গাছটা কিন্তু বেশ বড়, 5-6 তলার সমান। ওখান থেকে যে লাফ দিয়েছে, এসে তার থেকে প্রায় 20-25 ফিট উপরে একটা ডালের উপর চুপ করে আলোটা পড়ছে। এই আলোটা দেখে আসলে সাগর প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ এই আলোটা একটা মানুষের মতো আকৃতি, মনে হচ্ছে একটা আগুনের মানুষ এরকম, মানে মানে মানুষটার গাছ থেকে আলো বেরিতেছে এরকম একটা মানুষের শেপ, কিন্তু আলোর এবং আগুনের মতো আলো, লালচে আলো, এর মধ্যে একদম কেমন জানি দাও 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 করতেছে। এটা দেখে তো সাগর প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ সে বুঝছে যে এটা তো আসলে মানে কোনো ভালো জিনিস না, খারাপ কিছু। সে মানে 1 সেকেন্ড ওয়েট না করে দৌড় দিছে। এখন দৌড়টা যে দিছে, সাগর দৌড়ানোর সময় কিন্তু দিক হারায় ফেলছে, যে সে যেদিক থেকে আসছিল সেদিক না, উল্টা দিকে দৌড় দিছে, মানে মানে দিক ঠিক নেই আর কি, অন্য আর একটা দিকে দৌড় দিছে। সে হাতে ফ্ল্যাশ লাইট ছিল, সে ফ্ল্যাশ লাইট মারতেছে, সামনে দেখতেছে গাছগাছালিগুলো এমনি বোঝা যাচ্ছে, কারণ আকাশে তো বেশ আলো ছিল, চাঁদের আলো, এবং সেগুলো ওই গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে নিচে নামতেছে। গাছগুলোর অবয়ব বোঝা যাচ্ছে যে সামনে গাছ আছে, কিছু গাছ একটু মোটা, কিছু চিকন, আবার ঝোপগুলা মনে হইতেছে একদম ডিপ ডার্ক, মানে চাঁদের আলো মোট কথা গাছের ফাঁক দিয়ে নামতেছে নিচে। এটাতে যতটুকু দেখা যাচ্ছে, ফ্ল্যাশ লাইট মালাতে যেটা হচ্ছে তার আরো এলোমেলো অবস্থা হচ্ছে, কেন লাইটটা উপরে নিচে করতেছে আর গাছের মধ্যে পড়ে আলোটা আরো কেমন জানি করে ফেলতেছে। তো সাগর বাতি নিভাই দিল, ফ্ল্যাশ লাইট নিভাই তাকায় ওই যে চাঁদের আলোতে যতটুক গাছপালা দেখা যাচ্ছে ওর মধ্যে দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে সে পিছন ফিরে তাকাইছে, তাকায় দেখতেছে ওই আগুনের মানুষটা গাছগাছালির ফাঁক দিয়ে আসতেছে। মানে সে একবার দেখতেছে এদিকে, একবার ওদিকে, এবং প্রচন্ড ভয়ঙ্কর লাগতেছে জিনিসটা দেখে। তো সাগর দৌড়ের বলেছিল, দৌড়াইতে থাকলো। দৌড়াইতে দৌড়াইতে সামনে যে এক জায়গায় বেরোয় দেখে একটা পুকুরের মতো, এরকম একটা পুকুরের মতো, জলাশয়ের মতো। তো সে ভয় পাইছে, সে মনে করছে যে এটা যেটা দেখছি ওটা তো মনে হচ্ছে আগুনের মানুষ, সে তো এখানে নামতে পারবে না, পুকুর তো পানি। তো সে করলো কি, সাগর সাঁতার পারতো ভালো, ভয়ে ভয়ে, আর আরেকটা তার মাথায় আসছে যে ওইটা তো এখানে আসতে পারবে না, সে লাফ দিয়ে ওই জলাশয়ের মধ্যে পড়লো, পানির মধ্যে।
পানির মধ্যে পড়ে সাঁতরানো শুরু করলো। পানিটা বেশ ঠান্ডা, সে সাঁতরানো শুরু করলো। মানে একটা অপরিচিত জলাশয় এরকম রাতের বেলা গাছপালার মধ্যে নামাটা কিন্তু বেশ ভয়ের। সাগর ওই ভয়টা পায় নাই। সে সাতটাতে সে ওই জলাশয়ের মাঝখানের দিকটা পার হয়ে গেছে। পার হয়ে সে পেছন ফিরে তাকাইছে, আবার ভেসে মানে পা দিয়ে প্যাডেল করতেছে আর চুপচাপ ভেসে তাকায় আছে, মানে যেদিক থেকে দৌড়ে আসছে ওদিকে চাঁদের আলো পড়ছে গাছগাছালির মধ্যে। এর মধ্যে সে দেখলো অন্ধকার কোণে সেই যে আগুনের মতো মানুষটা বেরোয় আসলো, এসেই পানির মধ্যে ঝপাস করে পড়লো। পানির মধ্যে ঝপাস করে পড়ছে এবং সে দেখতেছে পানির মধ্যে ওইটার মনে হয় কোমর পর্যন্ত ডুবানো, আর উপরের দিকটা ঠিকই ওরকম আগুনের মতো জ্বলতেছে, ওইটা আসতেছে সামনে। সাগরের মানে আসলে আর কোনো সেন্স নেই, ভয়ে সে একদম কুকড়ায় গেছে। সে আবার সাঁতরানো শুরু করলো অপোজিট জায়গায়, যে ওই পাশে বেরোনোর জন্য। কোনো মতে সাঁতরায় উঠে আবার দৌড়ানো শুরু করলো সে গাছপালার মধ্যে দিয়ে। দৌড়াইতে সে আরেকটা ফাঁকা জায়গা বেরিয়েছে এবং এখানে এসে দেখতেছে এই যেখানে যে জায়গাটা বেরিয়েছে ওটা একটা বালিয়াড়ির মতো এরকম, মানে বালি, ওটা নেমে গেছে পানির মধ্যে এবং পানি এসে ওদিক দিয়ে যাচ্ছে। সে আন্দাজ করতে পারলো মনে হয় কোমর পানি পর্যন্ত আছে এই জায়গায়। এটা কি খালের পানি না নদীর পানি সে বুঝতে পারতেছে না, বাট পানি, একটা জলাশয়ের অংশ। তো সেই পানিটা প্রায় কোমর পর্যন্ত হবে বোঝা হচ্ছে যেটা, এবং অনেক দূর গিয়ে ওইটা আবার উঠছে ওই পাশে বালির মতো, মানে অনেকটা ওই যে বালির সমুদ্রের পাড় যেরকম থাকে সেইভাবে উঠছে এবং সেখান থেকে অনেক দূর পর্যন্ত গেছে কাদার মতো। দূরে দেখতেছে সে এরকম অনেকগুলো কালো কিছু এরকম দাঁড়ায় আছে। তো কয়েক সেকেন্ড তাকায় সে বুঝতে পারলো এগুলো গরু বা মহিষ এরকম কিছু হবে। তো সে ওইটা চিন্তা করলো যে ওদিকে যাই, কেননা ওই জায়গায় সে একটা ঘর দেখতে পাচ্ছে, একটা ঘর আছে, বড় একটা ঘর। তো সে দৌড়ায় যে সে পানির মধ্যে নেমে গেল। পানির মধ্যে নেমে দেখছে কাদা, পানির তলে কাদা, তার প্রায় গোড়ালির থেকে বেশি কাদার তলে চলে গেছে। আর সে ধপাস করে পানি সরাচ্ছে আর সামনের দিকে যাচ্ছে। আর পিছনে তাকাইলো, হঠাৎ পিছনে তাকায় দেখলো যে অনেকক্ষণ ওইটাকে দেখা যাচ্ছে না, সেই যে জিনিসটা। তো সে একটু মানে সাহস পাইছে, ওইটাকে দেখা যাচ্ছে না দেখে সে সাহস পাইছে। সে তাড়াতাড়ি পা চালায় ওই পানিটা পার হওয়ার চেষ্টা করলো। পানিটা পার হয়ে যখন সে আসছে তখন সে আবার শব্দ পাইলো পিছনে, ছপাস পানির মধ্যে। সে তাকায় দেখতেছে কিছু একটা আসতেছে পানির মধ্যে দিয়ে, ওই মানুষের মতো সে, কিন্তু এইবার সে আগুনের মতো এটা দেখতেছে না, দেখছে কালচে একটা অবয়ব পানির মধ্যে দিয়ে আসতেছে ছপাস করে, এবং মানুষ হিসেবে আকৃতি বেশ বড়। সাগর ভয়ঙ্কর রকম ভয় পেয়েছে। সে কোনো মতে দৌড়ায়, সে চিৎকারও করতে পারতেছে না। সে একবার চিন্তা করতেছিল বিপ্লব বলে চিৎকার করবে, কিন্তু সে চিৎকার করার সাহসটা পাচ্ছে না। সে দৌড়ায় উঠে গেল ওই পারে, ওখানেও কাদার মধ্যে গোড়ালি থেকে বেশি কাদার মধ্যে ঢুকে যাচ্ছে, এবং সে কোনো মতো দৌড়াইতে এক পর্যায়ে চলে আসলো একটু শক্ত জায়গায়। সেখানে দৌড়ায় দেখলো যে হ্যাঁ, আসলে যা সে চিন্তা করছিল সেটাই, এটা একটা মহিষের ফার্ম আর কি, বাথান যেটা বলে। তো সে দৌড় দিয়ে ওই বাথানের ওখানে ঢুকে গেল, ওখানে বেড়া দেয়া। সে ওই বেড়ার মধ্যে দিয়ে সে এরকম ঢুকে গেল, ঘাট ঢুকায় এরকম ঢুকে গেল বেড়ার মধ্যে দিয়ে, এবং অনেক মহিষ ওখানে, ওই মহিষের মধ্যে যাচ্ছে। এখন মহিষ শব্দ করতেছে এরকম, মানে সে একটা অপরিচিত কিছু ঢোকাতে শব্দ করতেছে এবং নিজেরা গা গুতাগুতি করতেছে। এর মধ্যে দিয়ে সে যাচ্ছে। সাগর ভয়ে তার গা একদম কাঁপতেছে। সে একেবারে ফিল করছে যে তার পেছনে ওইটা আসছে এবং সেটাও এসে এই বাথানের মধ্যে ঢুকছে। এবং সে আরো বুঝতে পারলো, কারণ সে যখন এই যে মহিষের পালের অর্ধেকটা পার হয়ে আসছে তখন ওই পাশে ভয়ঙ্কর ডাক শুরু করলো প্রথম দিকের মহিষগুলো, মনে হলো একটা ভয়ঙ্কর ডাক। তো সে দ্রুত যাচ্ছে, হঠাৎ করে পিছন ফিরে তাকায় দেখলো ওই পাশে মহিষগুলোকে কেউ ধাক্কায় সরাই দিচ্ছে। দুই হাত দিয়ে, যদি কেউ অনেক শক্তিশালী হাত দিয়ে এইভাবে করে সরা দেয় সেরকম। তো সাগর মানে দৌড়াইতে যে এই পাশের একটা বেড়া আছে, ওই বেড়ার উপরে পড়লো। বেড়াটার উপরে পড়ে সে মানে এরকম পেট দিয়ে পড়ছে, পড়ে কোনো মতে ঘুরে ডিগবাজি দিয়ে ওই পাশে পড়ছে। সে দেখলো পেট চিরে গেছে, ওই মানে ছিলে গেছে তার পেটের দিকে। সে দৌড়াইতে ওই যে ঘরটা দেখছে, ঘরটার মধ্যে যে ঘরটার সামনে দরজা, ওইটার মধ্যে জোরে কিল মারা শুরু করলো। বলছে এই কে আছেন, দরজা খুলেন ভাই, আমার ঢুকতে দেন, এই ভাই দরজা খুলেন বলতেছে। কেউ দরজা খুলে না, একদম নীরবতা, শুনশান। আর সে ভয় পেতেছে কোন সময় এসে তাকে কিছু একটা ধরলো পিছন থেকে। সে জোরে ধাক্কা দেওয়া শুরু করলো। এক পর্যায়ে সে দুই হাত দিয়ে এরকম জোরে ধাক্কা দিল। এটা বেড়ার দরজা ছিল, দরজাটা একটা সরে গেছে। এই সময় ভেতর থেকে মানে ঘুম থেকে কেউ উঠছে, লাফ দিয়ে উঠতে বলছে কে এই কে রাকে এরকম বলতেছে। তখন সে বলছে ভাই দরজা খুলেন। তো দেখলো যে মানুষগুলা ভিতরে যারা ছিল তারা মনে হয় নিজেরা দুই তিনজন কথা বললো কি, তারপর উঠে দৌড় দিয়ে আসলো সামনে, এসে একদম দরজা খুললো, আরেকজন একটা দা নিয়ে তার গলার মধ্যে ঠেকাই দিল। সে বলছে ভাই মাইরেন না, আমার মাইরেন না ভাই, মাইরেন না, আমি ভয়ে আছি, আমার ধরে ফেললো। তারা বলতে কি ধরছে আপনারা, কে আপনি, এই কেডা, এই তুই কেডা, একদম বলতে তুই কেডা। সে বলতে ভাই আমি এখানে এই যে চরে আসছিলাম, আমার এখানে কি ধরতে আসছে ভাই।
তো তারা বুঝতেছে না, তো একজন আবার কণ্ঠ শুনলো, মানে যে বয়স্ক মনে একটা কণ্ঠটা, বলে এই দাঁড়াও দাঁড়াও দেখি কি হয়েছে। তো তারা দেখলো যে হারিকেন জ্বালাইছে এখানে, হারিকেনের আলো হইলো, আলো হওয়ার পরে আনছে। তো সাগরে দেখেই বুঝছে যে সে একটা ভদ্র মানুষ। তো তারা বললো যে কি আপনি এই যে মানে তুমি আপনি কোত্থেকে আসছেন, কি ব্যাপার? সে বললো আমি আমার বন্ধুর সাথে চলে আসছিলাম, ওইখান থেকে আমার ওই আগুনের মতো দাবড়াই নিয়ে আসছে এখানে। তো ওই যে বয়স্ক যে মানুষটা ছিল উনি বললো ওনারা এদিকে দাও, এদিকে আসেন এদিকে আসেন। নিয়ে আসলো, এনে ওই যে মাটির মধ্যে পাতা ছিল, ওই যে শীতল পাটির মতো আর কি, সেটার মধ্যে বসতে দিল, বসেন ঠান্ডা হন। কি হয়েছে? তখন সে ঘটনাটা বলতেছে। তো তাকে তোয়া পড়ে ওই বয়স্ক মানুষটা ফু দিল, দিয়ে বলে বসে থাকেন, আপনার আর বেরোনোর দরকার নাই, আপনার বন্ধুরা এসে নিয়ে যাইবো আপনারে, বসেন। বসে ওদেরকে বললো এই তোরা ঘুমা যা। বাকি যে কয়জন উঠছিল দেখলো যে ওই পাশেই দাঁড়াটা ছিল এগুলো নিয়ে, মানে আর এখানে যেহেতু চরে থাকে তাদের বিভিন্ন সমস্যা হয়, এই জন্য তারা হঠাৎ করে একটা মানে অপরিচিত মানুষ এইভাবে আসাতে ভয় পেয়ে গেছে রাতের বেলা তারা। তো যাই হোক, ওই বয়স্ক মানুষটা বললো আপনি এখানে বসেন, দরকারে শুয়ে থাকতে পারেন। এক পাশে খালি করে দিল তাদের যে শীতল পাটি এখানে, বললো যে এখানে শুয়ে থাকতে পারেন, চিন্তা করেন না, আর আপনার বন্ধুরা আসবো, এসে নিয়ে যাবেন আপনারে, খুঁজতে আইবো এখানে, চিন্তা করেন না বলে বৃদ্ধ তাকে বসতে দিয়ে বৃদ্ধ ওইখানে গেলো, হারিকেনটা কমাই দিলে একেবারে ডিম করে দিয়ে তিনি আবার শুয়ে পড়লেন। তো সাগর একেবারেই মানে বেকুব হয়ে গেছে, কারণ সে তো ভিজা, শরীরের মধ্যে ভিজা, পায়ের মধ্যে কাদা লাগানো, হ্যাঁ মানে ভিজা মানে কি, মানে শুকায় যাচ্ছে পানিটা তার শরীরে। সে বসে আছে ওই শীতল পাটির উপরে পায়ে দিয়ে। ওই বৃদ্ধ লোক বা ওনারা মনে অনেক পরিশ্রম করছে এখানে, হয়তো এই যে মহিষের বাথান দেখছে, হয়তো মহিষ পালন করেন তারা হয়তো প্রচন্ড টায়ার্ড, তারা আসলে এরকম জেগে থাকতে পারতেছে না। তার ঘটনা শুনেও তাদের মধ্যে খুব কিউরিয়াসিটি হয়নি, বুঝলো যে তাদের চোখে অনেক ঘুম। বৃদ্ধ লোকটা যাই হোক, সে অনেক মায়া দেখাইছে, সেও শুয়ে পড়ছে। তো চুপচাপ বসে থাকলো, হারিকেনটা একদম ডিম করা, অনেকক্ষণ ধরে বসে আছে। সাগর তার কিছু করার নেই, সে ওইখানে ওই একটা খুঁটি ছিল, বাঁশের খুঁটিতে পিঠ দিয়ে দুই হাত দিয়ে হাঁটুর উপর দিয়ে সে মাথাটা ঢেকে বসে আছে। মনে মনে চিন্তা করতেছে কি হইলো, আমি কোত্থেকে আসলাম, কি হইলো, কি দেখলাম, এটা উদ্ভট, এরকম এক্সপিরিয়েন্স তো জীবনে আমি পাই নাই, বা সে এটা তার কাছে স্বপ্ন মনে হচ্ছে, দুঃস্বপ্ন। অনেকক্ষণ বসে আছে, কতক্ষণ বসে আছে বলতে পারবে না। সাগরের ঘুম লেগে গেছে, তার চোখে ঘুম লেগে আসছে। সে মানে বারবার এরকম খাচ্ছে আর কি, মাথাটা পড়ে যায় আবার উঠে বসে, সে ওখানে শোয় নাই আর কি, যেহেতু শরীরে শোয়ার মতো অবস্থা নাই, সারা শরীর ভিজে শুকাইছে, পায়ের মধ্যে কাদা শুকায় গেছে, তার ওই অবস্থা নাই। তো সে ঘুমায় না, সে ওইভাবে হঠাৎ করে ওই যে ঘুমাইতে হঠাৎ করে এরকম ঢুলে যায়, তখন উঠে আবার সে এরকম শোয়। তো একবার এরকম তার মানে প্রায় ঘুম চলে আসছে, ডিপ ঘুমে চলে আসছে সে। এই সময় হঠাৎ করে সে শব্দ শুনলো, বাইরে বিপ্লবের কণ্ঠ ডাকতেছে, এই সাগর তুই কি এখানে? তো সাগর তাড়াতাড়ি উঠছে, উঠার পর চিন্তা করলো আরে আর আইসা পড়ছে, ওরা খুঁজতে আসছে আমারে। তো সে এখন চিন্তা করছে ওরা ঘুমাইতেছে, বৃদ্ধ লোকটাও ঘুমাইতেছে, ওই লোকগুলো ঘুমাইতেছে, আরে কি ডাকবে, সে চিন্তা করলো যাক আমি বের হয়ে যাই, ওনাদের ডাকার দরকার নাই, বের হয়ে যাই, দেখি যদি এখান থেকে যাওয়ার সময় পারি ওদের নিয়ে আসবো না। ওরা তাই এসে পড়ছে, চিন্তা করে সে আস্তে করে উঠে যায় ওই যে বেড়ার দরজাটা, ওনারা আসলে বেড়ার দরজা লাগায় নেই, মানে এরকম চাপায় সামনে এনে রেখে দিয়েছিল, এই কারণেই সাগর ওই সময় ধাক্কা দিয়ে অনেকটা খুলে ফেলতে পারছে। তো সাগর যে করে কি আস্তে করে তাদের যাতে ঘুম না ভাঙে, সে আস্তে করে ওই বেড়ার দরজাটাকে একটু ফাঁক করে নিজে ওই ফাঁক দিয়ে বের হয়ে যায়, আবার হাত দিয়ে টেনে দেয়, টেনে দিয়ে সে পেছন ঘুরে দেখতেছে কেউ নাই, মানে তাকে যে বিপ্লব ডাকলো সাগর বলে, দেখে যে কেউ নাই। তো সে ওখান থেকে ডাকতেছে, একটু গলা নামাই ডাকতেছে, বিপ্লব আমি এখানে, এই তোরা কই? তো তারপর সে চিন্তা করলো আরে তাকে ডেকে সে যেহেতু সাড়া দেয়নি, ওরা কি চলে গেছে, এই টেনশনে সে তাড়াতাড়ি আবার ওই জায়গা থেকে নেমে, একটু উঁচুতে ছিল ঘরটা, ওই জায়গা থেকে নেমে সে হেঁটে সামনে গেল, ওই দেখতেছে মহিষের বাথানের ওই জায়গাটা। তো সেখানে যে সে একটু জোরেই ডাকতেছে, এই বিপ্লব তোরা আসস না, গেছস গা, এরকম বলে আরো সামনে যাচ্ছে। তো এইরকম বলতে যখন আরেকটু সামনে গেছে, দেখলো যে ওই বাথানের পাশে একজন বলতেছে এদিকে আয়। তো সে সব বুঝলো যে হয়তো বিপ্লব ওইখানে দাঁড়ায় আছে, তো সে হেঁটে ওইদিকে গেল। তো চলে গেছে, সে দেখতেছে কে জানি দাঁড়ায় আছে ওইখানে ওই বাথানের বেড়ার কাছে। তো ওইখানে যাওয়ার পরে সে দেখতেছে যে বোঝা যাচ্ছে না ওইখানে কে দাঁড়ানো, মানে একটা অবয়বের মতো দেখা যাচ্ছে, কিন্তু বেশ লম্বা। এটাতে ভয় পেয়ে গেছে সাগর, ভয় পেয়ে সে উল্টা দৌড় দিছে। তো দৌড় যখন দিতেছে, হঠাৎ সে দেখলো যে মনে হলো বাতাসের মতো উড়ে আসলো কেউ, এসে তাকে এরকম ধরে দুই হাত তার বগলের তল দিয়ে উড়াই নিয়ে তাকে ফেললো ওই বেড়ার ওই পারে, বাথানের ভিতরে তাকে ফেললো। বাথানের ভিতরে সে পড়ে প্রচন্ড ভয় পাইছে, যে জায়গাটায় পড়ছে ওই জায়গাটা ফাঁকা, ওই জায়গায় কোনো মহিষ নাই। সে তাকায় দেখতেছে
ওই যে কালো অবয়বটা আস্তে আস্তে আসতেছে, সেটাও বেড়ার এই পারে চলে আসছে, আস্তে আস্তে আসতেছে তার দিকে। সে ভালো মতো খেয়াল করলো চারটা কাইন্ড অফ মেঘে ঢেকে গেছে এর মধ্যে, কালো একটা অবয়ব, এবং সেটার উচ্চতা হবে প্রায় 6 ফিট 6.5 ফিট এরকম, মানুষের মতো অবয়ব, কোনোই নাই, মানে তার শরীরের কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কালচে ডার্ক একটা পুরো একটা অন্ধকার ছায়ার মতো এরকম তার দিকে এগিয়ে আসতেছে। এবং প্রচন্ড ভয় পেয়েছে সাগর, প্রচন্ড ভয় পেয়েছে, কারণ তার দুই হাতের তলে যে ওই যে বগলের তলে যেখানে তাকে ধরে উঁচা করে ফেলছে, তার ওই জায়গাটা জ্বলতেছে, একদম রীতিমতো জ্বলছে, মনে হচ্ছে ফসকা পড়ে গেছে এরকম। সে প্রচন্ড ভয় পেয়েছে। ওই জিনিসটা তার কাছে আসার আগে সে শব্দ পেল যে অনেকগুলা মহিষের ডাক, মহিষগুলা দৌড় দিয়ে অনেকগুলো সামনে চলে আসলো এবং এসে এরকম ফোঁস করতেছে মহিষগুলা, মানে তার নাক দিয়ে শব্দ করতেছে। আর ওই কালো অবয়বটা আস্তে আস্তে কাছে এসে এক জায়গায় দাঁড়ায় গেছে, মানে তার থেকে প্রায় 4-5 ফিট দূরে দাঁড়ায় আছে, ওইটা সামনে আসতেছে না মহিষগুলার এই ফোঁসফোঁসানিতে, মহিষগুলা যে কাছে এসে ফোঁস করতেছে। এই সময় হঠাৎ করে সে একটা শব্দ পেলো বাতাসে, ভট করে শব্দ হয়েছে, মনে হচ্ছে কিছু একটা উড়ে আসলে ওই যে কালো জিনিসটা যেখানে ছিল সেই জায়গায় কিছু ত্বাস করে পড়লো। তো সে ভালো করে খেয়াল করে দেখে একটা দা পড়ে আছে, এরকম দা পড়ে আছে, আর পেছন থেকে শব্দ করলো কারা জানি, এই এই এরকম শব্দ করলো। তো সে তাকায় দেখলো যে ওই ঘরটা, যে ওই ঘরের মধ্যে যে গেছিল সেই ঘরের ওখান থেকে মানুষ বেরিয়েছে, তাদের হাতে হারিকেন আর মশাল, একটা মশাল জ্বালানো হারিকেন, এবং কয়েকজন দৌড় দিয়ে আসলো ওই দিক থেকে। এর মধ্যে সে বুঝতে পারলো যে ওই যে বৃদ্ধ লোকটা হচ্ছে সামনে, সেই মনে হয় ওই দা ছুঁড়ে মারছে ওদিকে। তো ওই কালো জিনিসটা ফস করে 1 সেকেন্ডে সরে গেল এবং যাওয়ার সময় তার শরীরে টাচ লেগে গেছে। তো তার বাঁ হাতে টাচটা লাগার সাথে সাথে সাগর চিৎকার করে উঠলো, প্রচন্ড ব্যথা পেয়েছে সে, তার মনে হচ্ছে যে জ্বলে গেল জায়গাটা। তো চিৎকার করে উঠছে, চিৎকার করে উঠে সে তাকায় দেখতেছে তার চোখের সামনে সব ধোঁয়াটে হয়ে যেতেছে, মানে সে আর কিছু দেখতে পাচ্ছে না। আস্তে আস্তে সে দৃষ্টি হারাইলো, মানে সে বেহুশ হয়ে গেল আর কি। তো যখন হুঁশ ফিরছে সাগরে, তখন সে নিজের আবিষ্কার করছে যে ওই ভেতরে ওই যে বেড়ার ঘর, যে ওই বাথানের ভিতরে যে বেড়ার ঘরটা, ওইটার মধ্যে শুয়ে আছে সে পাটির উপরে, আর তার কাছাকাছি তার 2 বন্ধুর কণ্ঠস্বর শুনতেছে। সে তাকায় দেখে যে বিপ্লব বসা আর তার সাথে নয়ন দুজনে কথা বলতেছে, আর তাদের সাথে আর একটা লোক এসে কথা বলতেছে। কথাগুলোও তার কাছে স্পষ্ট লাগতেছে না, কেমন দিন অস্পষ্ট। সে ভয় পেতেছে, সাগর অনেক ভয় পেতেছে। তো সাগর তখন ওই তার মতো বলার চেষ্টা করলো, ডাকার চেষ্টা করলো বিপ্লব বলে। তো সাথে সাথে বিপ্লব বলে হুশ ফিরছে তাড়াতাড়ি আয়। আসার পর বলে, দোস্ত কি হয়েছে, তুই এখানে আসলি কেমনে, দোস্ত কি হয়েছিল তোর? তো সাগর তখন বলতে পারতেছে না, যে মানে তার কথা আটকায় যেতেছে। আচ্ছা ঠিক আছে, এখন বলা লাগবে না, এদের কাছ থেকে শুনছি তোরে বলে কিসে ধরছিল এখানে রাত্রেবেলা, কিসে দাবড়ায় আনছে তোরে, ওনারা নাকি ওখানে মানে পরে ছুটে আনছে তোর ওইখান থেকে। তো সাগর শুধু বললো আল্লাহ বাঁচাইছে, এতটুকু বলতে বলো আল্লাহ বাঁচাইছে। তো যাই হোক, তাকে বন্ধু দুজন উঁচা করলো, উঁচা করে ঘাড়ে হাত দিয়ে নিয়ে আসলো ঘরের বাইরে এসে দেখতেছে রোদ, মানে একদম কড়া রোদ পড়ছে। আর এখান থেকে দূরে যে ওই যে জলাশয়, এখানে তাদের নৌকাটা রাখা আছে। তো বললো পারবি ওখানে যাইতে? তো সাগর মানে মাথা নাড়তেছে, মানে পারবে। তো তারপরও তারা তাকে অনেক কষ্ট করে 2 বন্ধু 2 হাত ঘাড়ের নিচে দিয়ে নিয়ে যাচ্ছে। তার হাতে অনেক ব্যথা, বগলের নিচে ব্যথা, হাতের বাঁ হাতের এখানে ওই যে তার ওই যে ইটা লাগছে, ওই জায়গাটা জ্বলে গেছে মনে হইতেছে। এবং তার বন্ধুরা বলছে তার হাত এরকম ভাবে কালো হয়ে গেছে কেন। যাই হোক, তাকে ওইভাবে নিয়ে নৌকায় নিল, নৌকায় নিয়ে তারা ফেরত আসলো। পুরা নৌকায় যতক্ষণ ছিল সাগর কিছুই বললো না ওদেরকে, মাথায় একদম করে শুয়ে থাকলো ইসের উপর, তার গায়ের উপর একটা চাদর দিয়ে দিও যাতে রোদ ওইভাবে না পড়ে। তো এক সময় নিয়ে আসলো তাদেরকে ওই ঘাটে নিয়ে আসার পরে ওই বিপ্লবের মামা বাড়িতে নিয়ে গেল তাকে, তারা 2 বন্ধু টেনে নিয়ে সেখানে শোয়া, সে শুশ্রূষা করলো, গোসল করাইলো। দেখলো যে তার হাতের এক পাশে একদম কালচে হয়ে গেছে, যে জায়গাটা জ্বলে উঠছিল ওই জায়গাটা পুরো কালচে হয়ে গেছে, কালশিটে যেরকম পড়ে মানুষের সেরকম কালশিটে পড়ছে, তার বগলের নিচে কালশিটে পড়ছে। তো সে ঘুমাচ্ছে, ঘুম আর ভাঙে না। তাকে ওষুধ খাওয়াইছে তারা, জাস্ট কোনো মতো একটু খাবার খাওয়ায়, সামান্য কিছু খাওয়ায়, গিলটেও পারে না ঠিক মতো, আবার ওষুধ খাওয়াইছে। খাওয়ার পরে বিপ্লব ওইখানে ডাক দিল, ওখানকার ডাক্তার আছে তাদের কাছাকাছি। ডাক্তার এসে দেখলো, যে বলে কি হয়েছে তার, ওই হাতের কালশিটে জায়গাটা দেখা, বলছে এই জায়গা মনে হচ্ছে খুব হিট লাগছে, তার গরম লাগছে কোনোভাবে, কি হয়েছিল? তো বিপ্লবরা বলতেছে আমরা জানি না, ও তেরম বেরিয়েছে। তো ডাক্তার উদ্ভট দৃষ্টিতে তাকাইছে তাদের দিকে, মানে তিনি এটা বিশ্বাস করেন না কিভাবে কি, তার কাছে মনে হচ্ছে অন্য কিছু। তো যাই হোক, বিপ্লবের নানাদের পরিবারে মোটামুটি এখানে প্রভাব ছিল, তো সুতরাং ওই ডাক্তার আর কিছু ওরকম বলেন নাই। তো বিপ্লবের নানা উনি খবর দিলেন ওখানকার যে মসজিদের হুজুরকে, তিনি আসলেন। তিনি এসে দেখলো, দেখে বললো যে এরকম ও ভয় পেয়েছিল মনে হয়, পুরো ঘটনা তো শুনতে পারি নাই, এরকম অবস্থা, তাকে ওরকম বাতানের মধ্যে পাইছে পরে।
আর এই হাতে এরকম। তো হুজুর নাকি দেখেই বলছে যে ওরা তো জিনে ধরছিল, জিনে এরকম ক্ষতি করছে, যে পোড়াই দিছে, এগুলা জিন পোড়াই দিছে ওইখানে। হ্যাঁ, মানে কি ছিল? বিপ্লবকে বলে কোথায় গেছিল তোমরা? তো বিপ্লব তখন বলে এরকম চরে গেছিলাম রাত্রেবেলায়। বলে তারপর তোরে এরকম আমরা খুঁজে পাই না। তো আমি আর নয়ন পরে পুরা চর খুঁজছি বিভিন্ন জায়গায়, পরে পাই নাই। পুরা চর নীরবরে কোথাও পাই না, পাইতে মানে খুঁজতে খুঁজতে একদম জান শেষ। পরে সকালের দিকে ওখানে ওই গেছি বাতানের ওদিকে, যে দেখি মানুষজন বসে রয়েছে। এরা আমাদেরকে দেখেই আসছে, কাছে আসছে, এসে বলতেছে যে আপনাদের কি কেউ সাথে হারাইছে? তো আমি তখন বললাম যে হ্যাঁ, আমরা বন্ধুরা রাত্রেবেলা চরে আসছিলাম পিকনিক করতে, তো আমার বন্ধু রাত্রে বাথরুমে গেছে, তো এরপর থেকে ওরা খুঁজে পাই না, সারা রাত খুঁজলাম, কোথাও নাই। তো তখন বাথানের লোকরা বললো যে আসেন আমাদের সাথে। তো বইলা নিয়ে গেল। তো ওইখানে যে এত দেখি যে ওখানে সাগর শুয়ে রইছে এই অবস্থা। তো ওরে নিয়ে আসলাম। এই তো যাই হোক, তো হুজুর বলে যে ওরে নিশ্চয়ই জিনে ধরছিল। ঘটনা কি, তো বাথানের লোকরা যতটুকু বলছে এইটুকু আবার বললো বিপ্লব তাদেরকে, যে বাথানের লোকরা বলছে যে রাত্রেবেলা নাকি তারা যখন নাকি প্রথম সাগরের ওইখানে তারা আশ্রয় দিছে, বলছে যে আচ্ছা বসেন, বন্ধুরা নিয়ে যাবে। পরবর্তীতে নাকি তারা হঠাৎ করে শব্দ পাইছে যে তাদের ওই দরজাকে সরাইতেছে। তো তখন তারা অতটা আমলে নেয় নাই, মনে হয়েছে যে বেরোবে, মনে হয় ওই ছেলেটা মনে হয় বেরোবে বাইরে, হয়তো বাথরুমে যাইতে পারে বা কিছু। তো তারা অতটা আমলে নেয় নাই, কিন্তু তারা সজাগ হয়ে গেছে। তো এরপরে তারা ওই মহিষের অনেক ডাক শুনছে, মানে মহিষ মানে কোনো আক্রমণের শিকার হলে যেভাবে ডাকে সেরকম। তো তখন তারা কয়েকজন বেরোয় আসছে। ওখানে তাদের একজন মুরব্বী ছিল, মুরব্বী দাঁড়িয়ে বেরিয়ে গেছে, কারণ তিনি ওই যে আগে দেখছেন ওই ছেলেটারে, ঘটনা শুনছে, ছেলেটাও তো নাই এখানে। তো বেরোয় যায়, দেখেন নাকি তারা ওই মুরব্বী নাকি দেখছে যে ওইখানে একটা কালো কিছু এরকম ছিল, ওইখানে মহিষগুলা দাঁড়ায় আছে, মহিষগুলা সামনের দিকে দাঁড়ায় আছে। তো উনি নাকি ওই যে দোয়া পড়ে ওনার ওই দাও ছুঁড়ে মারছিল গায়ে। তো মারার পর নাকি ওটা সরে গেছে। তো পরে ওনারা যে ওখানে দেখে যে সাগরে পায় ওইভাবে। এতটুকু ওনাদের কাছ থেকে শুনছি। তো এইটা বিপ্লব বলে। তো বলার পরে তখন হুজুর বলে যে ওই তো জিনেই ধরছিল ওরে, তো এখন আপাতত ঝাড়ি, পরে দেখা যাক, 2-1 দিন বাদ দাও, 2-1 দিন একটু তারা রেস্ট দাও, আর এমনি দোয়া দরুদ পড়ে রাখবা, কোনো অসুবিধা নেই। তো তারা নাকি এরকম বিপ্লবের বাসায় থাকতে হয়েছিল, নানা বাড়িতেই, সাগরদের আরো 2 দিন। তো একদিন রেস্ট নেওয়ার পরে হুজুর আসে বিকালবেলা, এসে তাকে রোকাইয়া করে। তো রোকাইয়া করার পরে মোটামুটি মানে তিনি বুঝেন যে ওরকম ওখানে একটা জিন, এবং সেই জিন নাকি বলে যে সে তার যে বাসস্থান ওইখানে নাকি সে প্রকৃতির ডাকে সাড়া দিছে, এবং এই জন্য সে প্রচন্ড তার উপর খেপছে এবং তাকে ক্ষতি করবে। তো যাই হোক, ওই হুজুর কথা বলে তাকে বুঝায়, তাকে ঠান্ডা করে, বলে যে যাতে এটা না করে। তিনি অনেকবার বুঝায় টুঝায় তাকে শান্ত করে, বলে না জেনে করছে, ছেলে মানুষ। যাই হোক, উনি ওই জিনকে তার থেকে করে দেয় আর কি, তার রাগটা কমায়, সরায় দেয় ওখান থেকে, বলে যে আর যাতে তার সাথে এরকম কিছু না করে। আর সাগরকে পরে জিজ্ঞেস করে, মানে একদিন পর যখন তার একটু মোটামুটি অবস্থা একটু নর্মাল হয়, তখন সে পুরো ঘটনাটা বলে কি হয়েছিল তার সাথে। তো যাই হোক, বিপ্লবরা এটা শোনার পর দেখে সাগরের তখন অবস্থা ওই যে হাতে যেটা নাকি যে লাল হয়ে গেছে, মানে এরকম পুড়ে যাওয়ার মতো কালচে হয়ে গেছে, ওই জায়গাটা আস্তে আস্তে একটু কমছে। তো তারপর ওই যে ডাক্তার বলে গেছিল যে এর এইভাবে ট্রিটমেন্ট করতে, ঠান্ডাই দিতে, একটা অয়েন্টমেন্ট দিছিল ওই জায়গায় লাগাইতে। তো ওগুলো এরকম করতে করতে পরে ঢাকায় চলে আসে সাগর আরই নয়ন, আর বিপ্লব পরবর্তীতে ঢাকায় মুভ করে। তো এরপর তারা বন্ধুরা একসাথে অনেক মিষ্টি করছে। এরকম ঘটনা আর হয় নাই কখনো সাগরের সাথে। তবে সাগর নাকি মোটামুটি মানসিকভাবে বেশ ভীত হয়ে গেছিল। সে রাতের বেলা একলা চলাফেরা করতে ভয় পেত, বিশেষ করে কোনো নীরব গলি বা নীরব এলাকায় সে যেতেই যেত না, সেই জায়গাটা সে অ্যাভয়েড করতো। এমনকি তারা যে বাসাটায় ভাড়া থাকতো সেটা ছিল টপ ফ্লোরে। তো বাসাটা সিঁড়িঘর বেশ নির্জন ছিল, এবং সে যখন রাতের বেলা আসতো, একটু রাত হয়ে গেলেই সে সিঁড়িতে ওঠার আগে তার বাসায় ফোন করতো, করে তার ভাই বা বোনকে বলতো দরজা খুলে দাঁড়াইতে, অথবা তার ভাইকে বলতো একটু সামনে আসতে সিঁড়ি দিয়ে, তখন সে তারপর উঠে যেত। তো সাগরের অবস্থাটা এরকম হয়েছিল, সে বেশ ভীত হয়ে গেছিল আসলে। আস্তে আস্তে এটা নাকি কাটে। আর বিপ্লব তো পরবর্তীতে ঢাকায় চলে আসে, এখানে এসে মুভ করে পড়াশোনা করে, এবং একটা মেসে থাকতো। বেশ ভালো সময় কাটাইছে সে। তো মেসেও নাকি এরকম টুকিটাকি ভয়ের ব্যাপার স্যাপার ঘটছে। তো সে বলছে কখনো সময় সুযোগ করে সেই ঘটনাও সে পাঠাবে আমাদেরকে। আর এই ঘটনাটা তো বিপ্লব একেবারে নিজেই সে এক্সপিরিয়েন্স করছে, তার বন্ধুর সাথে যেটা হয়েছে সে নিজেই মানে পুরো ঘটনাটা দেখছে চোখের সামনে। তো এই ছিল আজকের মতো আয়োজন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় বহু বছর আগের একটি ঘটনা। সময়কাল তখন
2007 কিংবা এরকম। নদীর ধারে ছোট্ট একটি গ্রাম। গ্রামের শেষ প্রান্তে ছিল বহু বছর পুরনো একটি শ্মশান ঘাট। দিনের বেলায় জায়গাটা সাধারণ মনে হলেও একপাশে বিশাল বটগাছ, অন্য পাশে নদী, আর মাঝখানে পুরনো কয়েকটি ভাঙ্গা স্থাপনা। কিন্তু সূর্যটাও ডুবে যাওয়ার পর কেউ সেই পথ দিয়ে যেত না। গ্রামের মানুষ জায়গাটাকে বলতো অভয়যোগ্য। নামটা শুনলেই মনে হতে পারে নিরাপদ কোনো জায়গা, কিন্তু আসল রহস্য ছিল অন্যখানে। লোকমুখে প্রচলিত ছিল বহু বছর আগে শ্মশান ঘাটের পাশে বৃদ্ধ সাধু একটি ছোট্ট ঘর বানিয়েছিলেন। তিনি নাকি বলেছিলেন এই জায়গা মানুষের জন্য নয়, এখানে রাতের পর যে আসে সে নিজের ছায়াকে সঙ্গে নিয়ে ফিরতে পারে না। কেউ কথাটার অর্থ বুঝতে পারেনি। এক বর্ষা রাতে গ্রামের রফিক নামের এক যুবক নদীর ওপারে আটকা পড়ে। ফেরার সময় রাত অনেক হয়ে যাওয়ায় গ্রামের দিকে যাওয়ার একমাত্র রাস্তা ছিল শ্মশান ঘাটের পাশ দিয়ে। রফিক সাহস করে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সে শুনতে পেল টুপ টুপ করে যেন তার ঠিক পিছনে কেউ হাঁটছে। এটি শোনার পর রফিক যেন থমকে গেল, শব্দটাও থেমে গেল। সে আবারও হাঁটতে শুরু করলো। আবারও টুপ টুপ করে মনে হচ্ছে ঠিক তার পেছনেই কেউ হাঁটছে। এবার রফিক পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। শুধু বটগাছের নিচে কুয়াশার মতো একটি সাদা আবছা পর্দা। হঠাৎ তার চোখ পড়ল মাটির উপর। তার নিজের ছায়া নেই, অথচ মাথার উপর চাঁদের আলো পরিষ্কার। রফিক ভয়ে স্থির হয়ে গেল। ঠিক তখনই বটগাছের দিক থেকে একটা বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো, এখান থেকে চলে যা। রফিক সঙ্গে সঙ্গে দৌড় দিল, কিন্তু যতই দৌড়ায় শ্মশানঘাটের রাস্তা যেন সেখানে শেষই হয় না। কিছুক্ষণ পর সে দেখতে পেল সামনে একটি ছোট্ট ঘর। ঘরের দরজায় কুয়াশার মধ্যে লেখা অভয়ারণ্য। রফিক বুঝতে পারল সে যে পথ দিয়ে বের হতে চেয়েছিল সেই পথেই সে বারবার ফিরে আসছে। হঠাৎ দরজাটা নিচ থেকেই খুলে গেল। ভিতরে ছিল একটি পুরনো কাঠের টেবিল। টেবিলের উপর রাখা ছিল একটি খাতা। রফিক কাঁপতে কাঁপতে খাতাটা খুলল। প্রথম পাতায় লেখা ছিল যে এখানে প্রবেশ করবে তার নাম এই খাতায় নিজে থেকেই লেখা হবে। রফিক পরের পৃষ্ঠা উল্টাতেই দেখতে পেল অসংখ্য নাম। কিছু নাম গ্রামের বহু পুরনো মানুষের, কিছু নাম এমন মানুষের যাদের রফিক ছোটবেলা থেকে চিনত। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল শেষ পাতায় একটি নতুন নাম ধীরে ধীরে ফুটে ওঠে, রফিক। সে খাতাটা ছুঁড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে তখন আরো ঘন কুয়াশা। হঠাৎ দূর থেকে ভেসে এলো ঘন্টার শব্দ, টং করে একবার দুবার, তারপর চারদিক একবারে নিস্তব্ধ। রফিক দেখতে পেল বটগাছের নিচে সেই বৃদ্ধ সাধু দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বললেন, তুই ভুল করে এখানে আসিসনি, তোকে ডেকে আনা হয়েছে। রফিক যেন কোনো কিছুই বলতে পারল না। বৃদ্ধ ধীরে ধীরে নদীর দিকে আঙ্গুল তুলে দেখালেন। নদীর ওপারে অস্পষ্ট আলো দেখা যাচ্ছিল। সেই আলোর মধ্যে দাঁড়িয়ে ছিল অনেকগুলো মানুষের অবয়ব। তারা কেউ কথা বলছিল না, শুধু সবাই রফিকের দিকেই তাকিয়েছিল। বৃদ্ধ বললেন, এখানে কাউকে ধরে রাখা যায় না, শুধু তার পথ ভুলিয়ে দেয়। তারপর রফিক বললে, তাহলে আমি এখান থেকে বের হবো কিভাবে? বৃদ্ধ উত্তর দিলেন, নিজের ছায়াকে খুঁজে বের কর। রফিক নিচে তাকাল, তার ছায়া আসলেই তার নিচে নেই। বৃদ্ধ চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, যেদিকে ছায়া নেই সেদিকেই তোর পথ। রফিক চারদিকে তাকিয়ে দেখল, একদিকে চাঁদের আলো, অন্যদিকে সম্পূর্ণ অন্ধকার। অন্ধকারের দিকেই তার কোনো ছায়া পড়ছিল না। সে দৌড়ে সেই অন্ধকারের দিকে চলে গেল। কয়েক মিনিট পর হঠাৎ কুয়াশা কেটে গেল। রফিক নিজেকে গ্রামের প্রবেশ পথে দেখতে পেল। ভোর হয়ে গেছে। গ্রামের মানুষ তাকে দেখে অবাক,
কারণ রফিক নিখোঁজ হয়েছিল মাত্র কয়েক ঘন্টা নয়, প্রায় 3 দিন ধরে। কিন্তু রফিকের কাছে মনে হচ্ছিল সে মাত্র কয়েক মিনিট আগে শ্মশানঘাট থেকে বের হয়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল তার হাতে থাকা পুরনো খাতাটি। খাতার শেষ পাতায় তখন আর তার নাম নেই। সেখানে লেখা ছিল, আজ একজন ফিরে গেছে, কিন্তু এই জায়গায় দরজা এখনো খোলা আছে। সেদিনের পর থেকে রফিক আর কখনো রাতে বাড়ির বাইরে বের হতো না। কিন্তু কয়েক মাস পর গ্রামের এক বৃদ্ধ নদীর ধারে বসে থাকা অবস্থায় শ্মশানঘাটের দিকে তাকিয়ে দেখলেন বটগাছের নিচে সেই পুরনো ঘরের দরজা আবারও খোলা আছে। আর দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ, দূর থেকে দেখতে ঠিক রফিকের মতো। এটি দেখার পর বৃদ্ধ যেন ভয়ে চোখ বন্ধ করে। কিছুক্ষণ পর আবার তাকিয়ে দেখলেন সেখানে কেউ, শুধুমাত্র বাতাসে ভেসে আসছে সেই পরিচিত কণ্ঠ টুপ টুপ করে। আর গ্রামের মানুষ আজও বলে শ্মশানঘাটটি আসলে কোনো সাধারণ শ্মশানঘাট নয়, ওটা এমন এক রহস্যময় জায়গা যেখানে রাত নামলে পথ হারায় মানুষ, আর কখনো কখনো নিজের ছায়াটাও হারিয়ে ফেলে। রফিকের সেই ঘটনার পর গ্রামে অনেকদিন প্রায় শান্তই ছিল। কেউ আর রাতের বেলা শ্মশানঘাটের রাস্তা ব্যবহার করত না। কিন্তু ঘটনাটার প্রায় 1 বছর পরে বর্ষার এক রাতে গ্রামের স্কুল শিক্ষক হাবিব সাহেবকে জরুরি কাজে পাশের গ্রামে যেতে হয়। রাত তখন প্রায় 11:30। বৃষ্টি থেমে গেছে, চারপাশ ঘন অন্ধকার। হাবিব সাহেব মোটরসাইকেল নিয়ে বের হলেন। কিছু দূর যাওয়ার পর তার মোটরসাইকেলটি হঠাৎ কেন জানি বন্ধ হয়ে গেল। তিনি কয়েকবার চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারলেন। আর ঠিক তখনই দূর থেকে ভেসে এলো টং করে একটি শব্দ, ঘন্টা বাজার মতো শব্দ। এই শব্দ শুনে হাবিব সাহেব যেন থমকে গেলেন, কারণ তিনি জানতেন শ্মশানঘাটের সেই পুরনো ঘন্টা বহু বছর আগেই ভেঙে পড়েছিল। তিনি মোবাইলের আলো জ্বালিয়ে সামনে তাকালেন। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সেই পুরনো বট গাছ। অর্থাৎ তিনি ভুল করে আবার সেই শ্মশানঘাটের রাস্তার কাছেই চলে এসেছেন। এরপর হঠাৎ তার মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে কল এলো। তিনি ফোন ধরতেই উপাস থেকে খুব নিচু স্বরে কেউ বলল, স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? হাবিব সাহেবের বুকটা যেন কেঁপে উঠল। কণ্ঠটা খুব পরিচিত, এটা রফিকের কণ্ঠ। কিন্তু রফিক তো 1 বছর ধরে গ্রামের বাহিরে থাকে। হাবিব সাহেব কাপা গলায় বললেন, তুমি কোথায়? কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর এলো, আমি তো অভয়ারণ্যের ভিতরে। এর পরপরই কলটি কেটে গেল। ঠিক সেই মুহূর্তে হাবিব সাহেব দেখতে পেলেন বটগাছের নিচে একটা আলো জ্বলছে মিট 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 করে। আর আলোটার ঠিক পাশেই একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার হাতে একটি পুরনো খাতা। লোকটি ধীরে ধীরে মাথা তুলল। হাবিব সাহেব বুঝতে পারলেন সে রফিক নয়। তার চেহারা রফিকের মতো হলেও চোখ দুটো সম্পূর্ণ অচেনা, অস্বাভাবিক ফ্যাকাশে একটা চোখ। লোকটি শুধু বলল, আপনি দেরি করে ফেলেছেন। তারপর বটগাছের পিছন থেকে অন্ধকারের দিকে ইশারা করল। হাবিব সাহেব দেখতে পেলেন সেখানে একটি সরু পথ তৈরি হয়েছে, যে পথ তিনি আগে কখনো দেখেননি। পথের শেষে দেখা যাচ্ছে সেই পুরনো একটি ঘর। আর ঠিক ঘরের দরজার উপরে নতুন করে একটি বাক্য লেখা। বাক্যটি হলো, দ্বিতীয় প্রতীকের অপেক্ষায়। এটি দেখার পর হাবিব সাহেব চেয়েছিলেন পিছিয়ে আসতে, কিন্তু তার পা যেন নিজের ওই জায়গায় আটকে গেছে এবং তার ছায়াটাও সে যেন দেখতে পারছে না। তিনি বুঝলেন এই জায়গা এবার হয়তোবা তাকে চিনে ফেলেছে। আর ঠিক সেই মুহূর্তে তখন ঘরের ভেতর থেকে একসঙ্গে অনেকগুলো কণ্ঠ ভেসে এলো, হাবিব সাহেব এবার তোমার পালা, হাবিব সাহেব এবার তোমার পালা। এর পরপরই হাবিব সাহেব খুব দ্রুত, তার পা যখন একটু ঠিক হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, সে খুব দ্রুত বের হয়ে তার মোটরসাইকেলটি
এতেই স্টার্ট দিয়ে সে ওই জায়গা থেকে বেরিয়ে আসে এবং সে আর কখনো ওই রাস্তায় ভুল ক্রমেও যায় না। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।